আজকে আমাদের অষ্টম সেশনের শেষ ক্লাস মানে পলিকেটস মেডিসিন নিয়ে আজকে আলোচনা করা হবে। আজকে পলিকেটস মেডিসিনের পাশাপাশি অপারেশনের আগে বা পরে যে সকল হোমিওপ্যাথিক ওষুধ ভালো কাজ করে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করা হবে। আজকে প্রথম ওষুধ হলো স্টামোনিয়াম। স্টামোনিয়ামের রোগীদের মারাত্মক ধরনের ভয় বা আতঙ্ক থেকে রোগের উৎপত্তি হয়। স্টামোনিয়ামের রোগীদের মারাত্মক ধরনের ভয় বা আতঙ্ক থেকে তাদের রোগের উৎপত্তি হয়। এর রোগীরা অনেক সময় রাতে ভীত থাকে কিন্তু দিনের বেলা ধ্বংসাত্মক হয়ে ওঠে। তারা দিনের বেলা অনেক ধ্বংসাত্মক হয়ে থাকে কিন্তু রাতের বেলা দেখা যায় তারা প্রচণ্ড ভয়ের মধ্যে থাকে। স্টামোনিয়ামের রোগীদের মধ্যে এত ভয় থাকে যে তারা তাদের প্রথম মাসিকে রক্ত দেখেও ভয় পেয়ে যায়। যে সকল মেয়েরা স্টামোনিয়ামের তারা যখন তাদের প্রথম মাসিকের রক্তটা দেখে মাসিকের রক্ত দেখে তারা ভয় পেয়ে যায়। তারা রাতে চোখ খুলে কিছু দেখবে বলে মনে হলে সাথে সাথে তারা চোখ বন্ধ করে ফেলে। তারা রাতে চোখ খুলে কিছু দেখবে বলে মনে হলে সাথে সাথে তারা চোখ বন্ধ করে ফেলে। তারা ভয় পায় যে সে যদি কোনো কিছু দেখে ফেলে তাহলে তো সে ভয় পাবে। এই ভয়ে সে সাথে সাথে তার চোখ বন্ধ করে ফেলে। সে চোখ খুলে ভয়ঙ্কর কিছু দেখবে এই ভয়ে সে তার চোখ বন্ধ করে ফেলে। ভয়ের কারণে তারা সবসময় আলো এবং সঙ্গী চায়। তাদের এই ভয়ের কারণে তারা সবসময় আলো চায় এবং সঙ্গী চায়। তারা রাতে লাইট বন্ধ করে ঘুমায় না, তারা সবসময় লাইট জ্বালায় ঘুমায়, কারণ তারা অন্ধকারে ভয় পায়। একা থাকতে ভয় পায়, কেউ তার হাত ধরে বসে থাকুক সে এটা চায়। তারা একা থাকতে চায় না, তারা চায় যে কেউ তার পাশে থাকুক, আর সে যে তার পাশে থাকবে সে তার হাত ধরে বসে থাকুক, এটা সে চায়। অন্ধকারে ও একা থাকলে অসুস্থতা বেড়ে যায়। তাদের অসুস্থতা অন্ধকারে বৃদ্ধি পায় এবং যখন তারা একা থাকে তখন তাদের অসুস্থতা বৃদ্ধি পায়। তারা অন্ধকার ঘরে হাঁটতে পারে না। প্রচণ্ড ভয় পাওয়ার পর থেকে তারা ভীত বা প্রচণ্ড ভয়ে থাকে। তারা যদি কোনো কারণে প্রচণ্ড ভয় পায় এরপর থেকে তারা সবসময় ভীত থাকে এবং প্রচণ্ড ভয়ের মধ্যে থাকে। স্টামোনিয়ামের রোগীদের মিউজিক লাইট, উজ্জ্বল আলো, প্রতিফলিত আলো, চকচকে আলোতে খিঁচুনি দেখা দেয়। স্টামোনিয়ামের রোগীদের খিঁচুনি উদ্ভূত হয় মিউজিক জাতীয় লাইট, উজ্জ্বল আলো, প্রতিফলিত আলো, যেটা আয়না বা পানির মধ্যে প্রতিফলিত হয়, এই ধরনের আলোতে বা চকচকে আলোতে তাদের খিঁচুনি দেখা দেয়। আপনার কাছে কোনো রোগী যদি এসে বলে যে আমি উজ্জ্বল আলোতে বা কোনো প্রতিফলিত আলোর দিকে তাকালে আমার খিঁচুনি দেখা দেয়, তাহলে তার জন্য আপনি স্টামোনিয়াম চিন্তা করতে পারবেন। কারণ স্টামোনিয়ামের খিঁচুনি দেখা দেয় হলো মিউজিক জাতীয় লাইট, উজ্জ্বল আলো, প্রতিফলিত আলো, চকচকে আলোতে। স্টামোনিয়াম এবং বেলাডোনার মধ্যে পার্থক্য হলো স্টামোনিয়ামের রোগীরা হয় আক্রমণাত্মক, অর্থাৎ নিজের ক্ষতি করে বা অন্যের ক্ষতি করে। অনেক জায়গায় দেখবেন যে স্টামোনিয়াম এবং বেলাডোনা একসাথে আসতেছে। আপনি রেপার্টরি করেন বা আপনি কোনো সিমটম যখন মিলাবেন দেখবেন যে অনেক কেসেই স্টামোনিয়াম এবং বেলাডোনা আসতেছে। এই জন্য আপনাকে স্টামোনিয়াম এবং বেলাডোনা এই দুটো ওষুধের মধ্যে পার্থক্য জানতে হবে। স্টামোনিয়ামের রোগীরা হয় আক্রমণাত্মক, অর্থাৎ নিজের ক্ষতি করে বা অন্যের ক্ষতি করে। আর বেলাডোনার রোগীরা সাধারণত নিজের ক্ষতি করে, তারা অন্যের ক্ষতি করে না। স্টামোনিয়ামের রোগীরা নিজের ক্ষতি করতে পারে বা অন্যের ক্ষতি করতে পারে, আর বেলাডোনা শুধুমাত্র নিজের ক্ষতি করে। স্টামোনিয়ামের রোগের কারণ ভয় এবং আতঙ্ক। স্টামোনিয়ামের রোগীদের রোগের কারণটা হলো ভয় এবং আতঙ্ক, আর বেলাডোনার রোগের কারণ সবসময় ভয় বা আতঙ্ক নয়। বেলাডোনার রোগের কারণ অন্য বিভিন্ন কারণে হতে পারে, যেমন ঠান্ডা লাগার কারণে তাদের গলার ব্যথা বা ঠান্ডার সমস্যা দেখা দিতে পারে, অন্য বিভিন্ন কারণে তাদের সমস্যা দেখা দিতে পারে। কিন্তু স্টামোনিয়ামের রোগের মূল কারণ হলো ভয় বা আতঙ্ক। বেলাডোনা হলো লিডিং টিউবারকুলার মেডিসিন। আমরা সবাই জানি যে বেলাডোনা হলো টিউবারকুলার মেডিসিন, আর স্টামোনিয়াম সোরিক মেডিসিন। বেলাডোনা শুধুমাত্র কুকুর এবং শিয়ালকে ভয় পায়। বেলাডোনা শুধুমাত্র কুকুর এবং শিয়ালকে ভয় পায়, আর স্টামোনিয়ামের বিভিন্ন বিষয়ে ভয় রয়েছে। বেলাডোনার সকল সেন্স সংবেদনশীল। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে এই পঞ্চ ইন্দ্রিয় বেলাডোনার রোগীদের সংবেদনশীল থাকে। আর স্টামোনিয়ামের মিউজিক লাইট, উজ্জ্বল আলো, প্রতিফলিত আলো, চকচকে আলোতে সংবেদনশীলতা রয়েছে। স্টামোনিয়ামের শুধুমাত্র মিউজিক লাইট,
উজ্জ্বল আলো, প্রতিফলিত আলো, চকচকে আলোতে সংবেদনশীলতা রয়েছে। বেলাডোনা রোগীরা যখন রাগান্বিত হয় তখন তার চোখ লাল হয়ে যায়, কিন্তু স্ট্যামোনিয়ামে তা হয় না। বেলাডোনা রোগীরা যখন রাগান্বিত হয় তখন তাদের চোখ লাল হয়ে যায়, যেটা স্ট্যামোনিয়ামে দেখা যায় না। স্ট্যামোনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ হলো আলো এবং লোকসঙ্গের জন্য আকাঙ্ক্ষা। স্ট্যামোনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ হলো আলো এবং লোকসঙ্গের জন্য আকাঙ্ক্ষা, মানে তারা সবসময় আলো চায় এবং সঙ্গ চায়। এটা হলো স্ট্যামোনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক লক্ষণ। যখনই তারা একা থাকে এবং অন্ধকারে থাকে তখন এক ধরনের অকল্পনীয় আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করে। যখন তারা একা থাকে বা অন্ধকারে থাকে তখন এক ধরনের অকল্পনীয় আতঙ্ক তাদের মধ্যে বিরাজ করে। রাতে এবং মাসিকের সময় তাদের মধ্যে লোকসঙ্গের জন্য আকাঙ্ক্ষা তীব্র আকার ধারণ করে। রাতের বেলা এবং মহিলাদের যখন মাসিক শুরু হয় তখন তাদের মধ্যে লোকসঙ্গের জন্য তীব্র আকাঙ্ক্ষা দেখা দেয়। তখন একাকিত্ব অসহনীয় উঠে, মানে তারা রাতে এবং মহিলাদের ক্ষেত্রে মাসিকের সময় তারা একা থাকতে পারে না, একা থাকা তাদের জন্য অসহনীয় উঠে। একটা কেস, ডাক্তার প্রদীপ কুমার গুপ্তের চেম্বারে একজন বয়স্ক ব্যক্তি তার সমস্যা নিয়ে আসে। তিনি চেম্বারে প্রবেশ করে বলেন, আপনার চেম্বার অনেক অন্ধকার। চেম্বারে মোটামুটি আলো থাকা সত্ত্বেও তিনি বলছেন আপনার চেম্বার অন্ধকার। রুগীর ভিতরে ঢুকে বলতেছে যে আপনার চেম্বার তো অনেক অন্ধকার, আপনার আরও আলো দরকার। এর থেকে বোঝা গেছে যে রুগীর অন্ধকারের প্রতি ভয় রয়েছে এবং রুগী ছিল বাচাল প্রকৃতির। ডাক্তার প্রদীপ কুমার গুপ্ত তাকে অন্ধকারের প্রতি ভয় এবং বাচালতা, এই দুইটি লক্ষণের উপর ভিত্তি করে স্ট্যামোনিয়াম দেন। এতে তিনি যে সমস্যা নিয়ে এসেছিলেন তা থেকে মুক্তি লাভ করেন। তার মানে স্ট্যামোনিয়ামের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে ভয় এবং বাচালতা, এই দুইটা হলো স্ট্যামোনিয়ামের খুব গুরুত্বপূর্ণ লক্ষণ এবং তারা সঙ্গ চায়। ভয়, বাচালতা এবং সঙ্গ চাওয়া, এগুলো হলো স্ট্যামোনিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ। অ্যালেনস্কি নোটে লেখা আছে, স্ট্যামোনিয়ামের রোগীরা হয় বাচাল, তারা সবসময় বকবক করে এবং তারা আলো চায় ও অন্ধকার এবং নির্জনে তাদের সমস্যা বৃদ্ধি পায়। অ্যালেনস্কি নোটে লেখা আছে, স্ট্যামোনিয়ামের রোগীরা হয় বাচাল প্রকৃতির, তারা প্রচুর কথা বলে, তারা সবসময় বকবক করতে থাকে এবং তারা আলো চায় এবং অন্ধকারে এবং নির্জনে তাদের সমস্যা বৃদ্ধি পায়। অন্ধকারে থাকলে এবং নির্জনে থাকলে, একা একা থাকলে তাদের সমস্যা বৃদ্ধি পায়। অ্যালেনস্কি নোটে বোল্ড অক্ষরে লেখা আছে, ডিজায়ার লাইট অ্যান্ড কোম্পানি, তারা আলো চায় এবং সঙ্গ চায়। লোকসঙ্গের জন্য আকাঙ্ক্ষার অন্যান্য ঔষধগুলো হলো, আমরা একটু আগে জানলাম যে স্ট্যামোনিয়ামের রোগীরা লোকসঙ্গ আকাঙ্ক্ষা করে। এখন জানতে হবে যে আর কোন কোন ওষুধের রোগীরা মানে লোকসঙ্গ চায় বা তাদের মধ্যে লোকসঙ্গের জন্য আকাঙ্ক্ষা দেখা দেয়। আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামের রোগীদের লোকসঙ্গের জন্য আকাঙ্ক্ষা, ভরসা, সমর্থন এবং সাহায্য পাওয়ার জন্য। আর্সেনিক অ্যালবামের রোগীরা লোকসঙ্গ চায় কী জন্য? তারা চায় যে সে তার উপরে ভরসা করতে পারবে, তার সমর্থন পাবে এবং তার সাহায্য পাবে, এই জন্য সে লোকসঙ্গ চায়। স্ট্যামোনিয়ামের রোগীরা কিন্তু লোকসঙ্গ চায় তাদের ভয় দূর করার জন্য, মানে তারা ভয়ে যে থাকে এই জন্য তারা লোকসঙ্গ চায়। কিন্তু আর্সেনিক অ্যালবামের লোকসঙ্গ চাওয়াটা কিন্তু একটু ভিন্ন। তারা চায় যে তার যদি কোনো সমস্যা হয় বা সে যদি কোনো বিপদে পড়ে বা কোনো কিছু দরকার হয় তাহলে যাতে সে তার থেকে সাহায্য পায়, ভরসা পায়, সমর্থন পায়, এই জন্য সে লোকসঙ্গ চায়। ভয়ের কারণে কিন্তু পায় না, মানে ভয়ের কারণে সে লোকসঙ্গ চায় না। কারণ আমরা জানি আর্সেনিক অ্যালবামের রোগীরা নিরাপত্তাহীনতায় ভোগে, এই জন্য তারা অন্য মানুষের উপর নির্ভরশীল থাকে, তারা সবসময় নিরাপত্তাহীনতায় ভোগে, এই জন্য তারা অন্যের উপর নির্ভরশীল থাকে। একা থাকলে তাদের সমস্যা বৃদ্ধি পায়, যখন তারা একা থাকে তখন তাদের সমস্যা বৃদ্ধি পায়। ফসফরাসের রোগীর কাছে মনে হয় সে মারা যাচ্ছে, আরেকটা ওষুধ হলো লোকসঙ্গ চায়, আরেকটি ওষুধ হলো ফসফরাস। ফসফরাসের রোগীর কাছে মনে হয় সে মারা যাচ্ছে, ফসফরাসের রোগীর কাছে মনে হয় সে মারা যাচ্ছে, বিশেষ করে যখন সে একা থাকে। যখন সে একা থাকে তখন সে মনে করে যে সে মারা যাবে। মৃত্যু আসন্ন এই বয়ে রোগীর সঙ্গীর প্রয়োজন হয়, মৃত্যু আসন্ন এই বয়ে রোগীর সঙ্গীর প্রয়োজন হয়, সে মারা যাবে এই ভয়টা তার মধ্যে কাজ করে, এই জন্য সে সঙ্গী চায়। তাদের মধ্যে লোকসঙ্গের জন্য একটি অদ্ভুত আকাঙ্ক্ষা দেখা দেয়, রোগী একা থাকতে পারে না।
তাদের মধ্যে লোক সঙ্গের জন্য একটা অদ্ভুত ধরনের আকাঙ্ক্ষা দেখা দেয়। তারা শুধু সঙ্গই চায় না, বরং লোক সঙ্গে তাদের সমস্যা উপশম হয়। তারা লোকসঙ্গ চায়, মানুষের সাথে থাকলে বা লোকসঙ্গে থাকলে তাদের সমস্যাগুলো উপশম হয়। তাদেরকে স্পর্শ করা, ধরা ইত্যাদি পছন্দ করে। তারা চায় যে কেউ তাকে স্পর্শ করুক, তাকে ধরে রাখুক। ফসফরাসের শিশুরা মায়ের হাত ধরতে চায়। এই স্পর্শ শিশুকে আশ্বস্ত করে এবং তার ভয় দূর করে। ফসফরাসের শিশুরা মায়ের হাত ধরতে চায়। এই স্পর্শ শিশুকে আশ্বস্ত করে এবং তার ভয় দূর করে। কেলিকাব। কেলিকাবের রোগীরা সঙ্গ চায়, কিন্তু যখন সঙ্গ পায় তখন সে তাদের সাথে খুব খারাপ আচরণ করে। কেলিকাবের রোগীরা সঙ্গ চায়, কিন্তু যখন সঙ্গ পায় তখন সে তাদের সাথে খুব খারাপ আচরণ করে। অর্থাৎ কেলিকাবের রোগীরা একা থাকতে পারে না, কিন্তু যখন কেউ তার পাশে থাকে তখন সে তাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। লাইকোপোডিয়ামের রোগীরা সঙ্গ চায়, তবে একই রুমে না, পাশের রুমে চায়। লাইকোপোডিয়ামের রোগীরা সঙ্গ চায়, তবে একই রুমে না, পাশের রুমে। সে চায় যে কেউ থাকুক, কিন্তু একই রুমে না, তার পাশের রুমে কেউ থাকুক। যদি তার পাশের রুমে কেউ না থাকে তাহলে কিন্তু সে ভয় পায় বা সে লোকসঙ্গ চায়, কিন্তু একই রুমে কেউ তার সাথে থাকুক সে এটা চায় না। বিসমাতের লোকসঙ্গের জন্য আকাঙ্ক্ষা, এটি শিশুদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয়। বিসমাতের লোকসঙ্গের জন্য আকাঙ্ক্ষা, এটি শিশুদের মধ্যে বিশেষভাবে লক্ষণীয়। তাদের কাছে একাকিত্ব অসহনীয় মনে হয়। সঙ্গ চায়, শিশুরা তার মায়ের হাত ধরে সঙ্গ পেতে চায়। বিসমাতের লোকসঙ্গটা শিশুদের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। যে সকল শিশুরা সবসময় মায়ের আঁচল ধরে থাকে, মায়ের হাত ধরে থাকে, তাদের জন্য কিন্তু বিসমাত খুব ভালো একটা মেডিসিন। তারা যখন চেম্বারে আসবে তখনও কিন্তু দেখা যাবে যে সে তার মায়ের আঁচল ধরে আছে বা তার মায়ের হাত ধরে বসে আছে, মানে কোনোভাবেই সে তার মায়ের হাত বা আঁচল ছাড়বে না। ইথুজার রোগীরা নিজেকে নিয়েই সুখে থাকে, তবে সঙ্গ উপভোগ করে। তারা নিজের সাথে কথা বলে। ইথুজার রোগীরা একা থাকতেও পারে, আবার মানুষের সাথেও থাকতে পারে। তারা উভয়টাই পছন্দ করে। তারা সাধারণত নিজের সাথে কথা বলে। সিপিয়া হলো এর ঠিক বিপরীত, অর্থাৎ তারা সঙ্গ অপছন্দ করে। সিপিয়া হলো এতক্ষণ যে মেডিসিনগুলো বলা হলো এর সম্পূর্ণ বিপরীত, অর্থাৎ তারা সঙ্গ অপছন্দ করে। তারা কারো সঙ্গ দিতে পারে না, তাকে অবশ্যই একা থাকতে হয় এবং একা থাকলেই সে স্বস্তি বোধ করে। আমরা জানলাম যে স্টামোনিয়াম, ফসফরাস, কেলিকাব, লাইকোপোডিয়াম, ইথুজা বা আরও যেই মেডিসিনগুলো আছে, এই সকল ওষুধের রোগীরা সঙ্গ চায়, কিন্তু সিপিয়া হলো ঠিক এর বিপরীত। সিপিয়া রোগীরা সঙ্গ অপছন্দ করে, তারা কারো সঙ্গ দিতে পারে না, তাকে অবশ্যই একা থাকতে হয় এবং একা থাকলেই সে স্বস্তি পায়। অ্যামব্রাগেশিয়া। অ্যামব্রাগেশিয়ার রোগীরা অপরিচিতদের উপস্থিতি ঘৃণা করে। অ্যামব্রাগেশিয়া রোগীরা পরিচিত বা তার নিকট আত্মীয় কেউ থাকলে সে সেটা স্বস্তি বোধ করে, কিন্তু অপরিচিত কেউ থাকলে সে সেটা পছন্দ করে না, এটা ঘৃণা করে। তবে মলত্যাগের সময় অপরিচিতদের উপস্থিতি বিশেষভাবে ঘৃণা করে। যখন সে টয়লেটে যায় বা টয়লেট করে, তখন অপরিচিত কেউ যদি টয়লেটের পাশে বা তার রুমে থাকে তাহলে সে সেটা ঘৃণা করে, সেটা পছন্দ করে না, কারণ অপরিচিতদের উপস্থিতিতে তার টয়লেট হয় না। স্টামোনিয়ামের রোগীর আরেকটি বৈশিষ্ট্য হলো বাচালতা। আমরা আগে বলছিলাম যে স্টামোনিয়ামের আরেকটি বৈশিষ্ট্য হলো বাচালতা। তারা প্রচণ্ড কথা বলে, সে সবসময় বকবক করতে থাকে, তার কথা বলার কোনো শেষ নাই, তার কথা বলার কোনো শেষ নেই বলে মনে হয়। মানে সে কথা বলা শুরু করলে আর শেষ করে না, মনে হয় যেন তার কথা শেষ হবে না। ল্যাকেসিসের সাথে স্টামোনিয়ামের পার্থক্য হলো স্টামোনিয়ামের রোগীদের মুখমণ্ডল লাল থাকে এবং তাদের মধ্যে মারাত্মক সংবেদনশীল উত্তেজনা দেখা দেয়। স্টামোনিয়ামের রোগীদের মুখমণ্ডল লাল থাকে এবং তাদের মধ্যে মারাত্মক সংবেদনশীল উত্তেজনা দেখা দেয়, অর্থাৎ তারা অল্পতেই অনেক উত্তেজিত হয়ে যায়। ঋতুস্রাবের সময় মহিলাদের মধ্যে বাচালতা দেখা দেয় এবং তারা গান গায়। স্টামোনিয়ামের রোগিণীদের ঋতুস্রাবের সময় বাচালতা দেখা দেয়, অর্থাৎ মাসিকের সময় তারা প্রচুর কথা বলে এবং নিজে নিজে গান গায়। ল্যাকেসিসের রোগীরা অত্যাধিক বকবক করে, তারা সবসময় কথা বলতে চায়, এক বিষয়ে কথা বলতে বলতে অন্য বিষয়ে চলে যায়।
ল্যাকিসিসের রোগীরা অত্যাধিক বকবক করে, তারা সবসময় কথা বলতে চায়, এক বিষয়ে কথা বলতে বলতে অন্য বিষয়ে চলে যায়, একটা কথা বলেই অন্য বিষয়ে গল্প করতে থাকে। সে একটা কোনো বিষয়ে কথা বলতেছে, একটু বলেই সে অন্য আরেকটা বিষয়ে গল্প করতে থাকে, অথবা একই জিনিস পুনরাবৃত্তি করে, একই কথা বারবার বলতে থাকে। খুব কমই তারা শ্রোতাদের কথা বলার বা তাকে কিছু জিজ্ঞাসা করার সুযোগ দেয়। তারা যখন কথা বলা শুরু করে তখন তারা, যারা শ্রোতা থাকে, তাদেরকে কোনো কথা বলার সুযোগ দেয় না বা তাকে কোনো প্রশ্ন করারও সুযোগ দেয় না, সে নিজে নিজেই সব বলতে থাকে। তাদের বাচালতার সাথে হাত কাঁপে, উদ্রাময় দেখা দেয় এবং প্রচণ্ড অবসাদভাব দেখা দেয়। ল্যাকিসিসের রোগীদের বাচালতার সাথে হাত কাঁপে, উদ্রাময় দেখা দেয় এবং প্রচণ্ড অবসাদভাব দেখা দেয়। স্ট্যামোনিয়াম এবং ব্রাইটাকার্পের মতো ল্যাকিসিসের রোগীদের বাচালতা মাসিকের সময় আরও খারাপ হয়। অর্থাৎ স্ট্যামোনিয়াম, ব্রাইটাকার্প এবং ল্যাকেসিস এই তিনটা ওষুধের রোগীদের বাচালতা মাসিকের সময় বৃদ্ধি পায়। ল্যাকেসিসের বাচালতা সবচেয়ে বেশি দেখা যায় সন্ধ্যার দিকে। ল্যাকেসিসের বাচালতা সবচেয়ে বেশি দেখা যায় সন্ধ্যার দিকে। কোনো মহিলা যদি মাসিকের সময় প্রচুর কথা বলে, আর আপনি যদি জানতে পারেন যে তার এই কথা বলাটা সন্ধ্যার সময় বেশি দেখা যায়, সে একই বিষয়ে বারবার পুনরাবৃত্তি করে বা কোনো একটা কথা শুরু করে এক কথা থেকে অন্য কথায় চলে যায়, তাহলে তার ওষুধ হবে ল্যাকেসিস। আর কারো যদি মাসিকের সময় প্রচুর বাচালতা দেখা দেয়, এর সাথে যদি তার মধ্যে প্রচুর ভয় থাকে, একা থাকার ভয় থাকে, অন্ধকারের ভয় থাকে, তাহলে তার ওষুধ হবে স্ট্যামোনিয়াম। পোটোফাইলাম এবং জিঙ্কামের রোগীরা শীত এবং উত্তাপ অবস্থায় অত্যাধিক বকবক করতে থাকে। পোটোফাইলাম এবং জিঙ্কামের রোগীরা শীত ও উত্তাপ অবস্থায় অত্যাধিক বকবক করতে থাকে। অর্থাৎ পোটোফাইলাম এবং জিঙ্কামের রোগীরা যখন শীত শীত ভাব লাগে বা শীত, তার মধ্যে শীত শীত দেখা দেয় এবং জ্বর দেখা দেয়, তখন তারা অত্যাধিক বকবক করে। পোটোফাইলামের রোগীদের টক ফল খাওয়ার ফলে বাচালতা এবং প্রলাপবকা বৃদ্ধি পায়। পোটোফাইলামের রোগীদের টক ফল খাওয়ার ফলে বাচালতা এবং প্রলাপবকা বৃদ্ধি পায়। টিউকুরিয়াম মেরামবেরামের রোগীদের বাচালতা বেশিরভাগই উত্তাপের সময় দেখা দেয়। অর্থাৎ জ্বরের সময় টিউকুরিয়াম মেরামবেরামের রোগীদের বাচালতা দেখা দেয়। ক্যালাডিয়াম এবং সেলেনিয়াম মেটালিকামের রোগীদের বাচালতা ঘামের সময় দেখা দেয়। ক্যালাডিয়াম এবং সেলেনিয়ামের রোগীদের বাচালতার ঘামের সময় দেখা দেয়। এখন আপনার কাছে কোনো রোগী আসলো তার ধ্বজভঙ্গ সমস্যা নিয়ে, এখন আপনি জানতে পারলেন যে ঘামের সময় সে প্রচুর কথা বলে, তখন কিন্তু আপনার ওষুধ নির্বাচন করা অনেক সহজ হয়ে যাবে। আপনি শুধু ক্যালাডিয়াম এবং সেলেনিয়াম এই দুইটা ওষুধের মধ্যে পার্থক্য করে রোগীকে ওষুধটা দিতে পারবেন। অ্যাগারিকাস মাস্কুলাসের রোগীদের মারাত্মক বাচালতার সাথে মুখের এবং ঘাড়ের পেশির আক্ষেপ দেখা দেয়। অ্যাগারিকাসের রোগীদের মারাত্মক বাচালতার সাথে মুখের এবং ঘাড়ের পেশির আক্ষেপ দেখা দেয়। তারা মজাদার এবং অসংলগ্ন কথা বলে। যখন তারা প্রচুর কথা বলে তখন তাদের ঘাড়ে এবং মুখের পেশিতে আক্ষেপ দেখা দেয় এবং তারা যে সকল কথাগুলো বলে সেগুলো থাকে খুব মজাদার এবং মজাদার এবং অসংলগ্ন, কোনো বিষয়ে একটা বিষয়ে কথা বলে না, তাদের কথার কোনো মিল থাকে না। তারা কথা বলার সময় জিজ্ঞাসা করা কোনো প্রশ্নের উত্তর দেয় না। তাকে যদি কোনো প্রশ্ন করা হয় সে প্রশ্নের উত্তর দিবে না, কিন্তু তার কথাই সে বলে যাবে। মেফাইটিসের রোগীদের মধ্যে মাতালের ন্যায় বাচালতা দেখা দেয়। মেফাইটিসের রোগীদের মধ্যে মাতালের ন্যায় বাচালতা দেখা দেয়। তারা মাতালের মতো বকবক করতে থাকে। যদি কোনো রোগী মাতালের ন্যায় বকবক করতে থাকে তাহলে তার ওষুধ হবে মেফাইটিস। অ্যাক্টিয়া রেসিমোসার রোগীদের সাধারণত মাসিক চাপা পড়ার ফলে বাচালতা দেখা দেয়। যদি কারো মাসিক চাপা পড়ার ফলে তার মধ্যে বাচালতা দেখা দেয় তাহলে তার ওষুধ হবে অ্যাক্টিয়া রেসিমোসা। তাদের ইঁদুর প্রবৃত্তি সম্বন্ধে ভ্রান্ত ধারণা, নিদ্রাহীনতা, পাগলামি, মাথা আবৃত আছে এমন অনুভূতি দেখা দেয়। সর্বদা বিষয় পরিবর্তন করার সাথে সাথে অবিরাম কথা বলে। যদি কোনো মহিলার মাসিক চাপা পড়ে, এর ফলে যদি সে বাচালের ন্যায় কথা বলতে থাকে এবং সে যে কথাগুলো বলতে থাকে তার কোনো নির্দিষ্ট কোনো একটা বিষয় কথা না বলে, অবিরাম কথা বলতেই থাকে কোনো নির্দিষ্ট বিষয় ছাড়াই, এর সাথে যদি তার ইঁদুরের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা থাকে, যেমন একটা ইঁদুর তার চেয়ারের নিচে দৌড় দিয়ে গেল বা একটা
ইঁদুর চেয়ার বেয়ে উপরে উঠতেছে, এরকম একটা ভ্রান্ত ধারণা দেখা দেয়। তার ঘুম কম হয়, তার মধ্যে একটা পাগলামি দেখা দেয়। আর সে যদি বলে যে আমার মাথাটা যেন কোনো কিছুতে আবৃত করা আছে, তাহলে তার ওষুধ হবে অ্যাক্টিয়া রেসিমোসা। প্যারিস কর্ডিফোলিয়ার রোগীরা তুচ্ছ বিষয়ে প্রচুর কথা বলে, তারা বকবক করে অত্যাধিক আত্মতৃপ্তি এবং প্রাণবন্ততার সাথে। প্যারিস কর্ডিফোলিয়ার রোগীরা তুচ্ছ বিষয়ে প্রচুর কথা বলে, তারা বকবক করে অত্যাধিক আত্মতৃপ্তি এবং প্রাণবন্ততার সাথে। মানে ছোটোখাটো কোনো বিষয়ে তারা প্রচুর কথা বলতে থাকে, আর তারা এই কথাগুলো বলে অত্যাধিক আত্মতৃপ্তি এবং প্রাণবন্ততার সাথে। হাইসেমাসের রোগীদের বাচালতা প্রফুল্লভাবের কারণে দেখা দেয়। হাইসেমাসের রোগীদের বাচালতা প্রফুল্লভাবের কারণে দেখা দেয়। তারাও এক বিষয় থেকে অন্য বিষয়ে চলে যায়। যখন হাইসেমাসের রোগীরা প্রফুল্ল থাকে, আনন্দে থাকে, তখন তাদের মধ্যে বাচালতা দেখা দেয়। হাইসেমাসের রোগীরা যখন আনন্দ থাকে, প্রফুল্ল থাকে, তখন তাদের মধ্যে বাচালতা দেখা দেয়। তারাও যখন কথা বলে তখন তারা এক বিষয় থেকে অন্য বিষয়ে বারবার চলে যায়। লেকথ্যানসাসের রোগীদের বাচালতা রাত 1টা থেকে 2টার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। লেকথ্যানসাসের রোগীদের বাচালতা রাত 1টা থেকে 2টার মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। মানে তারা রাতে রাতে তাদের মধ্যে বাচালতাটা বেশি দেখা যায়। টিউবারকুলি নামের রোগীদের বাচালতা জ্বরের সময় দেখা যায়। টিউবারকুলি নামের রোগীদের বাচালতা জ্বরের সময় দেখা যায়। ক্যানাবিস ইন্ডিকা রোগীদের মাইগ্রেনের আক্রমণের পূর্বে বাচালতার সাথে অস্বাভাবিক উত্তেজনা দেখা দেয়। ক্যানাবিস ইন্ডিকা রোগীদের মাইগ্রেনের আক্রমণের পূর্বে বাচালতার সাথে অস্বাভাবিক উত্তেজনা দেখা দেয়। অর্থাৎ কোনো রোগী যদি এসে বলে যে আমার যখন মাথা ব্যথা শুরু হয়, মাথা ব্যথার আগে আমার মধ্যে বাচালতা দেখা দেয়, আমি প্রচুর কথা বলি, এর সাথে আমি অনেক উত্তেজিত থাকি, তাহলে তার ওষুধ হবে ক্যানাবিস ইন্ডিকা। নাক্স ভূমিকা রোগীদের মধ্যে তার নিজের স্বাস্থ্য সম্পর্কে বাচালতা দেখা দেয়। নাক্স ভূমিকা রোগীদের নিজের স্বাস্থ্য সম্পর্কে বাচালতা দেখা দেয়। সে তার স্বাস্থ্য নিয়ে সবসময় কথা বলতে চায়। সে বলবে যে আমি এটা খাই, ওইটা খাই, আমার স্বাস্থ্য ভালো রাখার জন্য আমি এটা করি, ওইটা করি, যাতে আমি অসুস্থ না হই। মানে তার স্বাস্থ্য নিয়ে সে প্রচুর কথা বলে। তার মানে আমরা বাচালতার ক্ষেত্রে অনেকগুলো ওষুধ সম্পর্কে জানলাম। আমরা ডাক্তাররা জানি যে ল্যাকেসিসের রোগীরা বাচাল হয়। এটা যদি আমরা রেপার্টরিতে দেখি তাহলে দেখা যাবে যে 220টা মেডিসিন আছে যারা বাচাল প্রকৃতির হয়, মানে প্রচুর কথা বলে। লুকোয়াসিটি হলো বাচালতা, 220টা মেডিসিন আছে। ল্যাকেসিস আছে সুপার গ্রেডে, তারপরে এছাড়া আছে আরও অনেক মেডিসিন আছে, হায়াসিনাস আছে, হিস্টামিনিয়াম আছে, যেগুলো আমরা বললাম। এছাড়া আরও অনেক মেডিসিন আছে। আমাদেরকে এইগুলা ভালোভাবে মনে রাখতে হবে যে কারা কখন প্রচুর কথা বলে, কী বিষয়ে কথা বলে, কেন বলে, এগুলো জানতে হবে। যেমন এই যে জ্বরের সময় প্রচুর কথা বলে টিকুরিয়াম ম্যারামবেরাম আছে ফার্স্ট গ্রেডে। আবার হেলথ অ্যাবাউট হিজ, তার স্বাস্থ্য সম্পর্কে প্রচুর কথা বলে। নাক্স ভূমিকা একমাত্র মেডিসিন। চেঞ্জ কুইকলি ফ্রম ওয়ান সাবজেক্ট টু অ্যানাদার, এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে চলে যায় বারবার। ল্যাকেসিস আছে ফার্স্ট গ্রেডে, সিমিসিভিকা আছে, মেলিফোলিয়ামও আছে। তার মানে আমাদেরকে এই কে কখন প্রচুর কথা বলে, কী জন্য বলে, এগুলো খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। তাহলে রেপার্টরি করার সময় বা ওষুধ নির্বাচন করার ক্ষেত্রে আমাদের এগুলো খুব কাজে আসবে। সালফার। সালফারের দুর্বল জায়গা হলো চর্ম, গ্যাস্ট্রিক, শ্বাসযন্ত্র, আর্থ্রাইটিস, চোখ এবং কৃমি। অর্থাৎ সালফার চর্ম, গ্যাস্ট্রিক, শ্বাসযন্ত্র, আর্থ্রাইটিস, চোখ এবং কৃমির ক্ষেত্রে ভালো কাজ করে। সালফারে শরীর চর্ম যেমন শুষ্ক চর্ম দেখা যায়, আবার টিউবারকুলার চর্ম যেমন লাল চর্ম দেখা যায়। সালফার রোগীদের চর্মটা শুষ্ক হতে পারে, আবার টিউবারকুলার মাইজমের মতো লালও হতে পারে। সালফার সকল মাইজমকে কাভার করে, যেমন শুষ্কতা হলো সোরা, জ্বালাপোড়া হলো সিফিলিস, লাল বাবু হলো টিউবারকুলার। তার মানে সালফার সব ধরনের মাইজমকেই কাভার করে। তাদের সম্পূর্ণ খাদ্যনালীতে এবং সম্পূর্ণ স্টোমাকে জ্বালাপোড়া দেখা যায়। সালফার রোগীদের সম্পূর্ণ খাদ্যনালীতে এবং সম্পূর্ণ স্টোমাকে জ্বালাপোড়া দেখা দেয়, যা ঠান্ডা পানি পানে উপশম হয়। তাদের জ্বালাপোড়া ঠান্ডা পানি পানে উপশম হয়। অর্শের জ্বালাপোড়া ও রক্তপাত যা ঠান্ডা প্রয়োগে উপশম হয়। যদি অর্শ থেকে রক্তপাত হয়, অর্শের জ্বালাপোড়া দেখা দেয়। আর তা যদি ঠান্ডা পানি প্রয়োগে উপশম হয়,
তাহলে সালফার ভালো কাজ করবে। সালফার রোগীদের অর্শে জ্বালাপোড়া দেখা দেয় এবং রক্তপাত হয়, যা ঠান্ডা পানি প্রয়োগে উপশম হয়। তাদের বেদনাদায়ক কোষ্ঠকাঠিন্য ও বেদনাহীন উদ্রাময় দেখা দেয়, যা খুবই দুর্গন্ধযুক্ত হয়। সালফারের ক্ষেত্রে এটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে যে তাদের কোষ্ঠকাঠিন্য বেদনাদায়ক হয়, কিন্তু উদ্রাময় হয় বেদনাহীন। তাদের যখন কোষ্ঠকাঠিন্য দেখা দেয় তখন যদি তারা মলত্যাগ করতে যায় তখন তাদের প্রচণ্ড ব্যথা হয়, কিন্তু যখন তাদের উদ্রাময় হয় উদ্রাময়ে কোনো ব্যথা থাকে না, কিন্তু খুব দুর্গন্ধযুক্ত হয়। ক্লিনিক্যাল টিপস: জয়েন্টের বৃহৎ আকারের ফুলাভাবে যখন নির্বাচিত ঔষধ ব্যর্থ হয় তখন সালফার ভালো কাজ করে। জয়েন্টের বৃহৎ আকারের ফুলাভাবে যখন নির্বাচিত ঔষধ ব্যর্থ হয় তখন সালফার ভালো কাজ করে। আপনার কাছে কোনো রোগী আসলো জয়েন্টের একটা বড় ফুলা নিয়ে, আপনি তাকে তার লক্ষণ অনুযায়ী ব্রাইনা দিলেন বা ক্যালিমিউর দিলেন বা অন্য যে সকল মেডিসিন আছে এগুলো দিলেন, কিন্তু দেখা গেলো যে সেটা কাজ করতেছে না, তখন তাকে সালফার দিতে হবে। এটা কিন্তু অ্যালেন স্কিন নোটে লেখা আছে। সালফার মহিলাদের মুখমণ্ডলে গরমের উচ্ছ্বাসে খুব ভালো কাজ করে। সালফার মহিলাদের মুখমণ্ডলে গরমের উচ্ছ্বাসে খুব ভালো কাজ করে। সালফার রোগীদের হাতের তালু, পায়ের তালু এবং মাথার তালুতে জ্বালাপোড়া দেখা দেয়। সালফার রোগীদের হাতের তালু, পায়ের তালু এবং মাথার তালুতে জ্বালাপোড়া দেখা দেয়। জ্বালাপোড়ার সাথে লাল ভাব দেখা দেয়। তাদের জ্বালাপোড়ার সাথে ওই অংশটা লাল হয়ে যায়। তারা খোলা বাতাস চায়। তাদের মুখ এবং স্টারনাম লাল হয়ে যায়। তাদের মুখমণ্ডল লাল হয়ে যায় এবং আমাদের যে এই স্টারনাম হাড়টা আছে বুকের সামনে, এই স্টারনাম হাড়টা লাল হয়ে যায়। স্টারনামটা লাল হয়ে যায়। বিছানায় থাকাকালীন তারা সবসময় ঠান্ডা জায়গা সন্ধান করে, যেখানে তার হাত পায়ে জ্বালাপোড়া উপশম হবে, বা তারা তাদের পা বিছানার বাইরে বের করে রাখে। বিছানায় থাকাকালীন তারা সবসময় ঠান্ডা জায়গায় সন্ধান করে, যেখানে তার হাত পায়ের জ্বালাপোড়া উপশম হবে, মানে ঠান্ডায় তাদের জ্বালাপোড়া উপশম হয়। এই জন্য তারা যখন বিছানায় থাকে তখন তারা ঠান্ডা কোনো জায়গা আছে কিনা এগুলো সন্ধান করতে থাকে, কারণ ঠান্ডায় তাদের হাত পায়ের জ্বালাপোড়া উপশম হয়, বা তারা তাদের পা বাহিরে বের করে রাখে, বিছানার বাহিরে বের করে রাখে। জ্বালাপোড়া হলো সালফারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা সবাই জানি যে সালফারের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জ্বালাপোড়া। ডক্টর এলএম খান স্যারের একটি কেস। মিস্টার সিঙ্গাল 55 বছরের একজন পুরুষ রোগী, 55 বছরের একজন পুরুষ। তিনি দিল্লির একটি এয়ারপোর্ট হোটেলে উচ্চ পদে কর্মরত আছেন। তিনি 15 বছর যাবৎ ভেরিকোজ আলসারের সমস্যায় ভুগতেছেন। তার পায়ে একটা ভেরিকোজ আলসার দেখা দেয়, যেটা 15 বছর যাবৎ তিনি এই সমস্যায় ভুগতেছেন। তিনি এটি 2বার অপারেশন করিয়েছেন, 2বার অপারেশন করছেন এবং দীর্ঘদিন যাবৎ বিকল্প ওষুধের পাশাপাশি হোমিওপ্যাথিক চিকিৎসাও নিয়েছেন, কিন্তু কোনো উপকার হয়নি। তাকে অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার দেখাচ্ছিল, কারণ তার জামা কাপড় এবং শরীর ছিল অপরিষ্কার। তিনি একটি উচ্চ পদে চাকরি করা সত্ত্বেও অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার থাকায় ডক্টর এলএম খান তাকে সালফার LM1 নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন একবার করে দেন। ডক্টর এলএম খান স্যার তাকে সালফার LM1 নিঃশ্বাসের মাধ্যমে প্রতিদিন একবার করে দেন। সালফারের 16 ডোজই তার আলসারটি সেরে যায় এবং তিনি তার কষ্ট থেকে মুক্তি লাভ করেন। যে সমস্যায় তিনি 15 বছর যাবৎ ভুগতেছেন, 2বার অপারেশন করছেন, এছাড়া তিনি হোমিও চিকিৎসাও নিছেন, কিন্তু উপকার পাননি। সেই জায়গায় তাকে তার অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার থাকা এই লক্ষণের উপর ভিত্তি করে সালফার LM1 নিঃশ্বাসের মাধ্যমে দেন প্রতিদিন একবার করে। এতে 16 ডোজে অর্থাৎ 16 দিনই তিনি তার কষ্ট থেকে মুক্তি লাভ করেন। তার মানে সালফার রোগীদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার থাকে। তবে বুঝতে হবে যে এটা কি তার অভ্যাসগত নাকি তার পরিবেশের কারণে। যেমন একজন উচ্চ পদের লোক, তার তো একবারে পরিপাটি থাকার কথা, তার জামা কাপড় হবে একবার পরিষ্কার পরিচ্ছন্ন। তিনি একটা উচ্চ পদে চাকরি করেন। এখন যে রাজমিস্ত্রি কাজ করে বা রাস্তায় কাজ করে, বাহিরে কাজ করে, তারা যদি আপনার সামনে অপরিচ্ছন্ন এবং অপরিষ্কার হয়ে আসে আর তাকে যদি আপনি সালফার দেন তাহলে কিন্তু এটা হবে না। আগে বুঝতে হবে যে উনি কোন মানের, কোথায় কাজ করেন, কি করেন সেটা বুঝতে হবে।
একজন উচ্চপদস্থ ব্যক্তি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকবে, সেটা কিন্তু মানানসই না বা এটা ঠিক না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ হবে। যদি একজন উচ্চপদস্থ লোক বা একজন হাই লেভেলের লোক আসে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায়, তখন আপনি তার জন্য সালফার নির্বাচন করতে পারবেন। সালফার রোগীদের শরীর থেকে এমন এক ধরনের দুর্গন্ধ নির্গত হয় যে মানুষ তাকে দূর থেকে চিনতে পারে। সালফার রোগীদের শরীর থেকে এমন এক ধরনের দুর্গন্ধ নির্গত হয় যে মানুষ তাকে দূর থেকে চিনতে পারে যে সে অমুক, মানে তার শরীরে একটা সবসময় একটা দুর্গন্ধ থাকে, যার দ্বারা মানুষরা তাকে না দেখে বুঝতে পারে যে সে এখানে আছে। এই দুর্গন্ধ সম্পূর্ণরূপে তার অপরিচ্ছন্নতার কারণে নয়, তারা চাইলেও এটি থেকে মুক্তি লাভ করতে পারে না। সে যে সবসময় অপরিচ্ছন্ন থাকে এই কারণেই তার শরীর থেকে এই দুর্গন্ধটা আসে না। সে যদি চায় যে আমি পরিষ্কার থাকবো, আমি এই দুর্গন্ধ থেকে মুক্তি চাই, কিন্তু সে চাইলেও এটা থেকে পারবে না, সে চাইলেও এ থেকে মুক্তি লাভ করতে পারবে না। যতই ধুইবে গন্ধ তাকে ছাড়বে না। সে যদি দিনে 3 বার গোসল করে তারপরেও তার শরীর থেকে এই দুর্গন্ধটা যাবে না। যারা সাধারণত নোংরা থাকে তাদের দোয়ার প্রতিও বিতৃষ্ণা থাকে, তেমনি সালফার রোগীদেরও দোয়ার প্রতি বিতৃষ্ণা রয়েছে। যারা সাধারণত নোংরা থাকে তাদের দোয়া বা গোসল করার প্রতি বিতৃষ্ণা থাকে, তেমনি সালফার রোগীদেরও দোয়ার প্রতি বিতৃষ্ণা রয়েছে। এক্ষেত্রে সালফার অনেকটা সরিনামের মতো। আমরা জানি যে সরিনামের রোগীরাও অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, তাদের শরীরে একটা দুর্গন্ধ থাকে, তারাও গোসল করলে পরিষ্কার হয় না। সালফার এবং সরিনামের চর্ম হয় নোংরা এবং অস্বাস্থ্যকর। তাদের চর্মটাই হয় নোংরা এবং অস্বাস্থ্যকর, মানে স্বাস্থ্যকর চর্ম থাকে না। তাদের চর্মে কোনো না কোনো উদ্ভিদ বা গোটাগাটি থাকে। গাম থেকে এক ধরনের দুর্গন্ধ নির্গত হয়। এই দুর্গন্ধই শুরু থেকে শেষ পর্যন্ত ঔষধ দুটিকে চিহ্নিত করে। মানে তাদের ঘাম থেকে যে দুর্গন্ধটা আসে, এই দুর্গন্ধ থেকেই তাদের জন্য আমরা নির্বাচন করতে পারি যে সে সালফার হবে বা সরিনাম হবে। কিন্তু এদের মধ্যে মূল পার্থক্য হলো সরিনামের রোগীরা ঠান্ডার প্রতি খুবই সংবেদনশীল, তারা গ্রীষ্মের গরমেও মোটা কাপড় পরে থাকে। সরিনামের রোগীরা ঠান্ডার প্রতি এতই সংবেদনশীল যে গ্রীষ্মের গরমেও তারা মোটা কাপড় পরে থাকে। আর সালফারের রোগীরা গরমের প্রতি খুবই সংবেদনশীল, তারা সবসময় দরজা জানলা খোলা রাখে। সালফার রোগীরা গরমের প্রতি খুবই সংবেদনশীল হয় এবং তারা সবসময় এই গরম থেকে বাঁচার জন্য দরজা জানলা খোলা রাখে। কেস ডাক্তার পিসি মজুমদার একটি খুব মজার কেস উল্লেখ করেন, যেখানে তিনি সালফার 200-এর একক ডোজ দিয়ে একটি যুবতী মহিলাকে নিরাময় করেন। ডাক্তার পিসি মজুমদার বলেন, আমি যখন মহিলাটির কেস টেকিং করে ফর্মটি রেখে দিচ্ছিলাম, তখন মহিলাটি একটি ক্ষীণ কান্নার সাথে মার্বেল পাথরের মেঝেতে গিয়ে জোরে জোরে গড়াগড়ি দিতে লাগলেন এবং বলতে লাগলেন যে তার সম্পূর্ণ শরীরে প্রচণ্ড জ্বালাপোড়া হচ্ছে। ডাক্তার পিসি মজুমদার বলেন যে একজন মহিলার আমি সম্পূর্ণ কেস টেকিং করি, কেস টেকিং ফর্মটা আমি রেখে দিচ্ছিলাম, মানে তার জন্য একটা ওষুধ নির্বাচন করছে বা কইরা একটা ওষুধ নির্বাচন করে তার জন্য ওষুধ দিবে, এইভাবে ফর্মটা রেখে দিচ্ছিলেন। তখন মহিলা তীক্ষ্ণ একটা কান্নার মতো আওয়াজ করে যে মেঝে ছিল, এই মেঝেটা ছিল মার্বেল পাথরের, এই মেঝেতে যা জোরে জোরে গড়াগড়ি খেতে লাগলেন এবং বলতে লাগলেন যে তার সম্পূর্ণ শরীর যেন জ্বলে যাচ্ছে, যা তার প্রায় দেখা দেয়। এই সমস্যাটা তার প্রায় দেখা দেয়, হঠাৎ করে তার সম্পূর্ণ শরীরে জ্বালাপোড়া দেখা দেয়। প্রায় 15 মিনিট এভাবে মেঝেতে গড়াগড়ি করার পর তিনি ভালো বোধ করলেন এবং আবার উঠে বসলেন। ডাক্তার পিসি মজুমদার জ্বালাপোড়া ঠান্ডায় উপশম হয় এই লক্ষণের উপর ভিত্তি করে সালফার দেন, যা তাকে আরোগ্য করে। ডাক্তার পিসি মজুমদার তার জ্বালাপোড়া ঠান্ডায় উপশম হয় এটা বুঝলেন কিভাবে? কারণ মার্বেল পাথরের মেঝেগুলো অনেক ঠান্ডা হয়, তার মানে তার জ্বালাপোড়া ঠান্ডায় উপশম হয়, কারণ তিনি 15 মিনিট এভাবে মেঝেতে গড়াগড়ি করার পরে ভালো বোধ করেন এবং উঠা বসেন। আমাদেরকে মনে রাখতে হবে যে সালফারের জ্বালাপোড়ার ঠান্ডা প্রয়োগে উপশম হয়, এটা সালফারের একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ। এই লক্ষণের উপর ভিত্তি করে ডাক্তার পিসি মজুমদার সালফার দেন, যা তাকে আরোগ্য করে। সালফার ছাড়াও অন্য যে সকল ঔষধ জ্বালাপোড়ার ক্ষেত্রে ভালো কাজ করে। এখন আমাদেরকে জানতে হবে যে
শুধুমাত্র সালফারি জ্বালাপোড়া আছে এবং সালফারি কি জ্বালাপোড়া আরোগ্য করে, নাকি আরও ওষুধে এই জ্বালাপোড়া আছে? অ্যাকোনাইট নেপোলাস। অ্যাকোনাইট একুইড প্রদাহজনিত রোগের প্রথম পর্যায়ে জ্বালাপোড়ায় অ্যাকোনাইট নির্বাচিত হয়। একুইড প্রদাহজনিত রোগের প্রথম পর্যায়ে জ্বালাপোড়ায় অ্যাকোনাইট নির্বাচিত হয় যদি কারো একুইড প্রদাহ দেখা দেয়। আর এটা যদি প্রথম পর্যায়ে থাকে তখন যদি তার জ্বালাপোড়া দেখা দেয় তাহলে অ্যাকোনাইট নির্বাচিত হবে। উচ্চ জ্বর, অস্থিরতা, অধৈর্য এবং পিপাসা এই ওষুধের বৈশিষ্ট্য। তাদের উচ্চ জ্বর থাকে, অস্থিরতা দেখা দেয়, অধৈর্য হয় এবং পিপাসার্ত হয়। তাদের জ্বালাপোড়ার সাথে উচ্চ জ্বর থাকতে পারে, অস্থিরতা থাকতে পারে, তারা অধৈর্য হতে পারে এবং পিপাসা থাকতে পারে। আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবামে অসহনীয় জ্বালাপোড়া দেখা দেয়, কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো এই জ্বালাপোড়া গরমে উপশম হয়। আর্সেনিক অ্যালবামের রোগীদেরও অসহনীয় জ্বালাপোড়া দেখা দেয়, কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণটি হলো এই জ্বালাপোড়া গরমে উপশম হয়। এছাড়াও তাদের মধ্যে অস্থিরতা, আকস্মিক অবসাদভাব এবং মধ্যরাতে ও মধ্যাহ্নে বৃদ্ধি দেখা দেয়। আর্সেনিক অ্যালবামের রোগীদের জ্বালাপোড়া গরমে উপশম হয়, এর সাথে তাদের মধ্যে অস্থিরতা, আকস্মিক অবসাদভাব, মানে হঠাৎ করে সে একবার প্রচণ্ড দুর্বল হয়ে যেতে পারে, এবং মধ্যরাত এবং মধ্যাহ্নে তাদের বৃদ্ধি দেখা দিতে পারে। এই লক্ষণগুলোই কিন্তু একটা ঔষধের মূল লক্ষণ। যেমন অ্যাকোনাইটের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তাদের যে কোনো রোগের সাথে উচ্চ জ্বর থাকবে, অস্থিরতা থাকবে, অধৈর্য থাকবে এবং পিপাসা থাকবে। আর আর্সেনিকের যে কোনো সমস্যা হোক, এটা আর্থ্রাইটিস হোক, বাতের সমস্যা হোক বা অন্য যে কোনো সমস্যা হোক, তাদের জ্বালাপোড়া গরমে উপশম হবে। এর সাথে তাদের মধ্যে অস্থিরতা থাকবে, তাদের মধ্যে প্রচণ্ড দুর্বলতা থাকবে এবং তাদের সমস্যা মধ্যরাতে এবং মধ্যাহ্নে বৃদ্ধি দেখা দিবে। অ্যাপিস মেলিফিকা। অ্যাপিস মেলিফিকাতে লালচে ভাব, ফুলা ভাব এবং শোথের সাথে জ্বালাপোড়া এবং হুল ফুটার ন্যায় ব্যথা দেখা দেয়, যা গরমে বৃদ্ধি পায় এবং ঠান্ডায় উপশম হয়। যদি রোগীর যে কোনো রোগের সাথে লালচে ভাব, ফুলা ভাব এবং শোথের সাথে জ্বালাপোড়া এবং হুল ফুটার ন্যায় ব্যথা দেখা দেয়, যা গরমে বৃদ্ধি পায় এবং ঠান্ডায় উপশম হয়, তাহলে তার ওষুধ হবে অ্যাপিস মেলিফিকা। ফসফরাসের রোগীদের সম্পূর্ণ দেহে জ্বালাপোড়া দেখা দেয়, মাঝে মাঝে ছোট একটি স্পটে দেখা দেয়। ফসফরাসের রোগীদের সম্পূর্ণ শরীরে জ্বালাপোড়া দেখা দিতে পারে বা তাদের শরীরের যে কোনো একটা স্পটে জ্বালাপোড়া দেখা দিতে পারে। এর রোগীরা হয় অতি সংবেদনশীল, মানে তাদের সংবেদনশীলতা অতিমাত্রায় থাকে, অল্পতেই তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। রক্তাল্পতায় ভোগে এবং যক্ষা রোগাক্রান্ত থাকে। অ্যাগারিকাস। অ্যাগারিকাসও অত্যন্ত শীতের কারণে শরীরের বিভিন্ন অংশে, যেমন নাক, কান, গোড়ালি বা আঙ্গুলের প্রদাহ বা শৈত্যজনিত ক্ষতের ফলে জ্বালাপোড়া, চুলকানি এবং লালভাব দেখা দেয়। অ্যাগারিকাসের জ্বালাপোড়াটা দেখা দেয় হলো অত্যন্ত শীতের কারণে। অত্যন্ত শীতের কারণে বা অতিরিক্ত ঠান্ডার কারণে যদি কারো শরীরের বিভিন্ন অংশে, যেমন নাকে, কানে, গোড়ালিতে বা আঙ্গুলে প্রদাহ দেখা দেয় বা শৈত্যজনিত ক্ষত দেখা দেয়, মানে শীতের কারণে যে সকল দেশে প্রচণ্ড শীত পড়ে, মাইনাস শীত পড়ে, সেই সকল জায়গায় কিন্তু শৈত্যজনিত ক্ষত দেখা দেয় অনেক। এই ক্ষতের ফলে যে জ্বালাপোড়া দেখা দেয়, চুলকানি দেখা দেয় এবং লালভাব দেখা দেয়, সেই ক্ষেত্রে অ্যাগারিকাস ভালো কাজ করে। অর্থাৎ শীতের কারণে বা ঠান্ডার কারণে যদি কারো শরীরের বিভিন্ন অংশে বা কোনো অংশে প্রদাহ দেখা দেয় বা ক্ষত দেখা দেয়, আর এই ক্ষতে যদি জ্বালাপোড়া দেখা দেয়, চুলকানি দেখা দেয় এবং লালভাব দেখা দেয়, তাহলে তার ওষুধ হবে অ্যাগারিকাস, অ্যাগারিকাস মাস্কুরিয়াস। ক্যান্থারিস। ক্যান্থারিসে আগুন এনে জ্বালাপোড়া দেখা দেয়, এটি মূত্রনালীর ক্ষেত্রে ভালো কাজ করে। ক্যান্থারিসের জ্বালাপোড়াটা মূত্রনালীর ক্ষেত্রে ভালো কাজ করে। যদি কারো মূত্রনালীতে জ্বালাপোড়া দেখা দেয় তাহলে ক্যান্থারিস ভালো কাজ করবে। তাদের ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হয়, কিন্তু প্রস্রাব করার প্রচেষ্টায় অসহনীয় জ্বালাপোড়া দেখা দেয়। ক্যান্থারিসের একটা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ হলো তাদের ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হয়, কিন্তু প্রস্রাব করার প্রচেষ্টার সময় অসহনীয় জ্বালাপোড়া দেখা দেয়। শুধুমাত্র এই লক্ষণটা মনে রাখতে পারলে আপনি যে কোনো ক্যান্থারিসের রোগীদের ক্ষেত্রে ক্যান্থারিস দিতে পারবেন, যে তাদের ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হয়, কিন্তু যখন তারা প্রস্রাব করতে যায় তখন তাদের অসহনীয় জ্বালাপোড়া হয়। অসহনীয় জ্বালাপোড়ার সাথে তীব্র যন্ত্রণাও দেখা দেয়।
আমরা যখন মূত্র বিষয়ে আলোচনা করব তখন ক্যান্সারিসের একটা খুব গুরুত্বপূর্ণ কেস আছে। তাকে শুধু এই একটা লক্ষণের উপর ভিত্তি করে ক্যান্সারিস দেওয়া হয়, এতে রোগী আরোগ্য হয়। অ্যান্থারোসিনাম। অ্যান্থারোসিনামের জ্বালাপোড়া বেশিরভাগই আলসার, পচা গা, গ্যাংগ্রিন, কার্বাঙ্কন, মেলিগন্যান্ট আলসার ইত্যাদিতে দেখা যায়। অ্যান্থারোসিনামের জ্বালাপোড়া বেশিরভাগই আলসার, পচা গা, গ্যাংগ্রিন, কার্বাঙ্কন এবং মেলিগন্যান্ট আলসার ইত্যাদিতে দেখা যায়। তাদের এই সকল ক্ষত থেকে মামরি বা খোলস ওঠে, মানে তাদের পচা গা হোক, গ্যাংগ্রিন হোক, কার্বাঙ্কল হোক বা মেলিগন্যান্ট আলসার হোক, এগুলো থেকে মামরি ওঠে, খোলস ওঠে এবং তাতে অসহ্য জ্বালাপোড়া দেখা দেয়। তাদের কার্বাঙ্কলে ভীষণ জ্বালাকর বেদনা থাকে, এবং এর থেকে দুর্গন্ধযুক্ত পচা রসের মতো পুঁজ জড়তে থাকে। যখন আর্সেনিক বা সুনির্বাচিত ঔষধ রোগীকে আরোগ্য করতে ব্যর্থ হয় তখন অ্যান্থারোসিনাম ভালো কাজ করে। আমরা জানি যে গ্যাংগ্রিন বা যে কোনো ক্ষততে যদি জ্বালাপোড়া দেখা দেয় তাহলে অনেক ক্ষেত্রে আর্সেনিক ভালো কাজ করে। আর্সেনিকের লক্ষণ অবশ্যই থাকতে হবে যে গরম প্রয়োগে তাদের জ্বালাপোড়া উপশম হবে। এখন আপনি কোনো রোগীকে তার লক্ষণ অনুযায়ী আর্সেনিক দিলেন বা অন্য কোনো ওষুধ দিলেন, ওষুধটা সুনির্বাচিত হয়েছে, অর্থাৎ তার সম্পূর্ণ লক্ষণ কাভার করে ওষুধটা দিলেন, দেওয়ার পরে দেখলেন যে কাজ করতেছে না, তার জ্বালাপোড়া কোনোভাবে কমতেছে না, তার গ্যাংগ্রিন হোক, কার্বাঙ্কল হোক বা মেলিগন্যান্ট আলসার হোক, যে এটার জ্বালাপোড়া কোনোভাবে কমতেছে না, তখন তাকে অ্যান্থারোসিনাম দিলে ভালো কাজ করবে। ক্যাপসিকাম। ক্যাপসিকামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জ্বালাকর ব্যথা যা ত্বকে লাল মরিচ প্রয়োগের দ্বারা উৎপাদিত হয়। ক্যাপসিকামের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো জ্বালাকর ব্যথা যা ত্বকে লাল মরিচ প্রয়োগের দ্বারা উৎপাদিত হয়। অর্থাৎ লাল মরিচ শরীরে লাগালে যে ধরনের জ্বালাপোড়া হয় ক্যাপসিকামের রোগীদের ঠিক সেই ধরনের জ্বালাপোড়া হয়। এই জ্বালাকর ব্যথা বিশেষ করে শরীরের যে কোনো শ্লেষ্মাঝিল্লিতে দেখা দেয়। তাদের জ্বালাপোড়াটা সাধারণত শ্লেষ্মাঝিল্লি যেই সকল জায়গায় আছে শরীরে সেই সকল জায়গায় এই জ্বালাপোড়াটা দেখা দেয়। যেমন মুখের ভিতরে আমাদের শ্লেষ্মা আছে, নাকের ভিতরে, কানের ভিতরে, পায়ুপথে, অর্থাৎ যে সকল জায়গায় শ্লেষ্মাঝিল্লি আছে সেই সকল জায়গায় তাদের মরিচের ন্যায় জ্বালাপোড়া দেখা দেয়। তাদের জ্বালাপোড়া ঠান্ডা পানি প্রয়োগে এবং ঠান্ডা বাতাসের সামান্য প্রবাহে বৃদ্ধি পায়। ক্যাপসিকামের জ্বালাপোড়াটা ঠান্ডা পানি প্রয়োগে এবং ঠান্ডা বাতাসের সামান্য প্রবাহে বৃদ্ধি পায়। সালফার এবং সরিনামের মধ্যে পার্থক্য। সালফার গরম কাতর, সরিনাম শীত কাতর। এটা হলো সালফার এবং সরিনামের মধ্যে মূল পার্থক্য। সালফার হয় গরম কাতর, সরিনাম হয় শীত কাতর। সালফার গোসল করতে চায় না, সরিনামও গোসল করতে চায় না। সালফার গোসল করলে অসুস্থ হয়ে যায়। সালফার রোগীরা যদি গোসল করে তাহলে তাদের সমস্যা বৃদ্ধি পায়, তারা অসুস্থ হয়ে যায়। আর সরিনামের রোগীরা গোসল করলে ভালো বোধ করে। সালফার রোগীরা বারবার ধোয়ার পরেও তাদের মুখমণ্ডল, শরীর এবং কাপড় নোংরা দেখায়। সালফার রোগীরা যদি তাদের মুখমণ্ডলটা বারবার ধোয়, তাদের শরীর বারবার ধোয় বা কাপড় ধোয়, তারপরেও তাদেরকে নোংরা দেখায়। সরিনামের রোগীরাও একই, তারা বারবার ধোয়ার পরেও তাদের মুখমণ্ডল, শরীর এবং কাপড় নোংরা দেখায়। সালফার এবং সরিনামের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো সালফারের প্রচণ্ড ক্ষুধা সকাল 11টা থেকে 12টার মধ্যে দেখা দেয়। সালফারের প্রচণ্ড ক্ষুধা সকাল 11টা থেকে 12টার মধ্যে দেখা দেয়। এটা কিন্তু সালফারের একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ যে সালফার রোগীদের সকাল 11টা থেকে 12টার মধ্যে প্রচণ্ড ক্ষুধা দেখা দেয়। এই জন্য রোগীদেরকে জিজ্ঞাসা করতে হয় যে আপনার সারাদিনের মধ্যে কখন ক্ষুধা লাগে বেশি, সারাদিন রাতের মধ্যে কখন বেশি ক্ষুধা লাগে। তাহলে সালফার রোগীরা বলবে যে আমি 11টা থেকে 12টার দিকে ক্ষুধা সহ্য করতে পারি না, 11টা বা 12টার দিকে আমাকে কিছু না কিছু খেতে হয়। আমি যদি 10টা বাজে নাস্তা করি তারপর আমার 11টা বা 12টার দিকে কিছু খেতে হবে। তাদের জন্য সালফার ভালো কাজ করবে। আর সরিনামের প্রচণ্ড ক্ষুধা রাতে দেখা দেয়। তারা রাতে পেট ভরে খাইছে, খাওয়ার পরও তাদের মাঝরাতে দেখা যাবে যে তার ঘুম ভেঙে গেছে খিদার কারণে। সরিনামের ক্ষুধাটা রাতে বেশি দেখা দেয়। এই জন্য দেখা যায় যে অনেক বাচ্চাদের ক্ষেত্রে রাতে তার ক্ষুধা লাগে, এই জন্য তার জন্য কিছু না কিছু আইনা রাখতে হয়, তা না হলে সে কান্নাকাটি করে। তার সম্পূর্ণ গর্ভস্রাবের পরেও জরায়ু হতে রক্তপাত হলে এবং রোগিণী গরম কাতর হলে সালফার ভালো কাজ করে। কারো গর্ভপাত হয়ে গেছে, গর্ভপাত হওয়ার পর তার
গর্ভের মধ্যে যা ছিল সব কিছু বের হয়ে গেছে। সব কিছু বের হয়ে গেলে কিন্তু সাধারণত আর রক্তপাত হয় না। যদি কোনো কিছু থেকে যায় তাহলে জরায়ু থেকে রক্তপাত হতে থাকে। এখন আপনি জানলেন যে তার গর্ভে কোনো কিছুই নাই, তারপর রক্তপাত হইতেছে। এখন যদি জানেন যে রোগিনী গরম কাতর, তাহলে তাকে সালফার দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে, মানে তার ওষুধ হবে সালফার। আর সম্পূর্ণ গর্ভস্রাবের পরেও জরায়ু থেকে রক্তপাত হলে এবং রোগিনী শীত কাতর হলে তার ওষুধ হবে সরিনাম। গরম কাতর হলে হবে সালফার, আর শীত কাতর হলে হবে সরিনাম। এই পার্থক্যটা মনে রাখতে পারলে আপনি খুব সহজেই সালফার এবং সরিনামের মধ্যে পার্থক্য করতে পারবেন। আমরা জানি যে মুখমণ্ডলে গরমের উচ্ছ্বাসে সালফার, ল্যাকেসিস দুইটা ওষুধই ভালো কাজ করে। এখন আমাদেরকে জানতে হবে যে এই দুইটা ওষুধের মধ্যে পার্থক্য কী। সালফারের গরমের উচ্ছ্বাস ঠান্ডা প্রয়োগে এবং খোলা বাতাসে উপশম হয়। আমরা সবাই জানি যে সালফারের গরমের উচ্ছ্বাস হোক বা তাদের যে কোনো সমস্যা ঠান্ডা প্রয়োগে এবং খোলা বাতাসে উপশম হয়। আর ল্যাকেসিসের গরমের উচ্ছ্বাস বাতাস করলে উপশম হয়। এটা কিন্তু ল্যাকেসিসের খুব গুরুত্বপূর্ণ একটা সিমটম যে তাদের সমস্যা বা গরমের উচ্ছ্বাস, জ্বালাপোড়া এগুলো বাতাস করলে উপশম হয়। গোসল করতে চায় না এর প্রধান 4টি ওষুধ হলো সালফার, এন্টিমক্রুড, অ্যামোনকার্ব, ক্যাপসিকাম। সালফার, এন্টিমক্রুড, অ্যামোনকার্ব, ক্যাপসিকাম, এই 4টা ওষুধের রোগীরা সাধারণত গোসল করতে চায় না। ক্যাপসিকাম এবং সালফারের মধ্যে পার্থক্য হলো ক্যাপসিকামের গুরুত্বপূর্ণ লক্ষণ হলো স্পর্শে বৃদ্ধি এবং গরমে উপশম। ক্যাপসিকামের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তাদের সমস্যা স্পর্শে বৃদ্ধি পায় এবং গরমে উপশম হয়। জ্বালাপোড়াও ক্যাপসিকামের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। আমরা এর আগে আলোচনা করছি যে ক্যাপসিকামের জ্বালাপোড়া ঠান্ডা প্রয়োগে এবং বাতাসে, খোলা বাতাসে বৃদ্ধি পায় বা বাতাসের প্রবাহে বৃদ্ধি পায়। তাদের জ্বালাপোড়া বা তাদের যে কোনো সমস্যা গরমে উপশম হয়, স্পর্শে বৃদ্ধি পায়। সিএম বোগারের মতে ক্যাপসিকাম হলো চিলি সালফার। সিএম বোগার ক্যাপসিকামকে বলেন চিলি সালফার, কারণ ক্যাপসিকামের রোগীরা সালফারের মতো অপরিচ্ছন্ন, স্থূল এবং অলস প্রকৃতির হয়। সালফারের রোগীরা যেমন অপরিষ্কার হয়, তারা একটু মোটাসোটা হয় এবং অলস প্রকৃতির হয়, ক্যাপসিকামের রোগীরাও সালফারের মতো অপরিচ্ছন্ন, স্থূল এবং অলস প্রকৃতির হয়। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো সালফার হয় গরম কাতর আর ক্যাপসিকাম হয় শীত কাতর। সালফারের রোগীরা হয় গরম কাতর আর ক্যাপসিকাম হয় শীত কাতর। সালফারের রোগীদের লাইব্রেরির ন্যায় বই থাকে, কিন্তু তারা বইগুলোর শুধুমাত্র প্রথম 2-1 পেজ পড়ে। আপনি যদি সালফারের রোগীর বাসায় যান, যা দেখবেন তার একটা বইয়ের লাইব্রেরি আছে, মানে বড় একটা শোকেস আছে, শোকেস পুরাটা বই দিয়ে ভরা। বাসা নয়, যেন একটা লাইব্রেরি। কিন্তু আপনি যদি দেখেন সে প্রতিটা বইয়ের 2-1টা পেজ পড়ছে, কোনো বই সম্পূর্ণ পড়ে নেই। ক্যাপসিকাম। ক্যাপসিকামের গুরুত্বপূর্ণ 6টি ব্যবহার। 1. কান, ম্যাস্টোডাইটিস এবং কান পাকার সমস্যায় জ্বালাপোড়া ও স্পর্শকাতরতা দেখা দিলে এবং গরমে উপশম হলে ক্যাপসিকাম ভালো কাজ করে। যদি কারো কানে সমস্যা দেখা দেয়, ম্যাস্টোডাইটিস হলো আমাদের কানের পিছনে যে হাড়টা আছে, এই হাড় এবং কান পাকার সমস্যা যদি জ্বালাপোড়া দেখা দেয় এবং স্পর্শকাতরতা দেখা দেয় এবং তা গরমে উপশম হয়, তাহলে তার জন্য ক্যাপসিকাম ভালো কাজ করবে। খুব উচ্চ শব্দের কাশির ফলে দূরবর্তী স্থানে ব্যথা দেখা দিলে ক্যাপসিকাম ভালো কাজ করে। যদি খুব উচ্চ শব্দের কাশির ফলে দূরবর্তী স্থানে, যেমন সে জোরে কাশি দিলে তার মূত্রাশয়ে ব্যথা করে, সাধারণত কাশি দিলে বুকে ব্যথা করতে পারে, গলায় ব্যথা করতে পারে, যেগুলো কাশির সাথে বা আমাদের শ্বাসনালীর সাথে সংযুক্ত, এই সকল জায়গায় ব্যথা হতে পারে। কিন্তু ক্যাপসিকামের রোগীরা যখন কাশি দেয় তখন তাদের দূরবর্তী স্থানে ব্যথা করে, যেমন কাশি দিলে মূত্রাশয়ে ব্যথা হতে পারে, হাঁটুতে ব্যথা করতে পারে, পা ব্যথা করতে পারে। মানে দূরবর্তী স্থানে ব্যথা হলে ক্যাপসিকাম ভালো কাজ করে। আচ্ছা, আমরা আলোচনা করছিলাম যে জোরে কাশি দেওয়ার ক্ষেত্রে 2টা ওষুধ ভালো কাজ করে, একটা তো ক্যাপসিকাম, আরেকটা ওষুধ কি? হায়াসিমাস স্যার, হায়াসিমাস। হ্যাঁ, হায়াসিমাস এবং ক্যাপসিকাম, এই 2টা ওষুধে সবচেয়ে জোরে কাশি দেয়। এই 2টা ওষুধ ছাড়া অন্য কোনো ওষুধে এত জোরে কাশি দেয় না। যেমন আপনি পাশের বাসায় কেউ কাশতেছে
তার কাশির শব্দ আপনি পাবেন। হাইসেমাস বা ক্যাপসিকামের রোগীরা যদি 2-3টা রুমে পরেও থাকে তারপরেও তার কাশির শব্দ আপনি পাবেন, তারা এত জোরে কাশে। আচ্ছা, এই দুইটা ওষুধের মধ্যে পার্থক্য কি? কাকে ক্যাপসিকাম দিবেন, কাকে হাইসেমাস দিবেন? কাশি দিলে ঘেউ ঘেউ শব্দ, সেখানে স্যার হায়াসেমাস। আর হাতের তালু বা পায়ের তালু ব্যথা করলে সেখানে ক্যাপসিকাম। আর কেউ বলতে পারবেন? স্যার হাইসেমাস আছে শরীরে কাশি বাড়ে। ঠিক। হাইসেমাসের রোগীরা যখন শুইবে তখন তারা অনেক জোরে জোরে কাশি দিবে, মানে তাদের কাশিটা শোয়ার পরে বৃদ্ধি পায়। আর ক্যাপসিকামটা তো বইলে দিতেছে যে তারা যখন জোরে কাশি দেয় তখন তাদের দূরবর্তী স্থানে ব্যথা করে, মানে শরীরের দূরবর্তী স্থানে ব্যথা করে। সে কাশি দিল, কাশি দিয়ে সে তার হাঁটু ধরতেছে, তার হাঁটু ব্যথা করতে পারে, তার বাহু ব্যথা করতে পারে, মানে দূরবর্তী স্থানে ব্যথা করবে। আচ্ছা, কাশি দিলে পায়ের গুলে ব্যথা করে, মানে ওই যে আমাদের কাফ মাসল যেটা আছে এই জায়গায় ব্যথা করে। একটা মেডিসিন বলছিলাম, কার মনে আছে? কাশি দিলে পায়ের গুলে ব্যথা করে। পায়ের গুল বলতে যেটা আমাদের কাফ মাসল বলা হয়। নাক্স ভূমিকা। নাক্স ভূমিকার রোগীরা যখন কাশি দেয় তখন তাদের পায়ের গুলে ব্যথা দেখা দেয়। এগুলো সব ভালোভাবে সবাই আয়ত্ত করে নিন বা বারবার পরে এগুলো মুখস্থ করে নিন। কারণ আপনার কাছে কোনো রুগী আসবে, আইসা দেখলেন যে সে কাশি দিতেছে, কাশি দিয়ে আসে তার পায়ের গুলটা বারবার ধরতেছে, আপনি যে জিজ্ঞাসা করেন যে আপনার পায়ে গুলে কী হয়েছে, বলবো যে কাশি দিলে আমার পায়ের গুল ব্যথা করে, তাহলে তার একমাত্র ওষুধ হবে নাক্স ভূমিকা। আপনি তাকে অন্যান্য ওষুধ দিলে কিন্তু তার কাশি ভালো হবে না, তার ওষুধই নাক্স ভূমিকা। গলায় ক্ষত হওয়ার ফলে স্যার পায়ের গুল কি? গুলটা চিনি নেই ভালো। এই যে পিছনে পায়ের এই অংশটা আর কি, এই পিছনের যে অংশটা, এটা দেখছেন? আমার মাউসটা দেখতে পারতেছেন? মাউস পয়েন্টার, এটা হলো পায়ের গুল বা কাফ মাসল বলে এটাকে। কি দেখেন নাই, কেউ বুঝেন নেই? জি স্যার, বুঝছি। স্যার হাঁটুর নিচে হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পিছন সেটে দেখা যাচ্ছে। জি, এটাকে বলে পায়ের গুল বা কাফ মাসল। ঠিক আছে? জি স্যার, জি জি। স্যার। যদি কাশি দিলে পায়ের গুলে ব্যথা করে তাহলে একমাত্র মেডিসিন হলো নাক্স ভূমিকা। আচ্ছা, 3 নাম্বার, গলায় ক্ষত হওয়ার ফলে গলায় জ্বালা পোড়া এবং সংকোচন দেখা দিলে, বিশেষ করে যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে ক্যাপসিকাম ভালো কাজ করে। যারা ধূমপান করে তাদের যদি গলায় ক্ষত হওয়ার ফলে গলায় জ্বালা পোড়া দেখা দেয় এবং সংকোচনের একটা অনুভূতি দেখা দেয়, তাহলে তাদের জন্য ক্যাপসিকাম ভালো কাজ করবে। জয়েন্টের ব্যথা যা প্রথম নড়াচড়া বৃদ্ধি পায় এবং নড়াচড়া করতে থাকলে উপশম হয়, এর সাথে জয়েন্টের জ্বালা পোড়া দেখা দিলে ক্যাপসিকাম ভালো কাজ করে। জয়েন্টের ব্যথা যা প্রথম নড়াচড়া বৃদ্ধি পায় এবং নড়াচড়া করতে থাকলে উপশম হয়, এর সাথে জয়েন্টে জ্বালা পোড়া দেখা দিলে ক্যাপসিকাম ভালো কাজ করে। আচ্ছা, জয়েন্টের ব্যথা প্রথম নড়াচড়া বৃদ্ধি পায়, নড়াচড়া করতে থাকলে উপশম হয়, প্রথম কোন মেডিসিনের কথা চিন্তা করবেন? হ্যাঁ, এতক্ষণ লাগলো এটা বলতে। সবাই তো প্রথমে এই রাস্টক্সের কথা চিন্তা করবে। আমি বলছিলাম যে প্রথম নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি পায়, নড়াচড়া করতে থাকলে উপশম হয়। ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি বলছেন যে যত ম্যাথমেটিক আছে সব ম্যাথমেটিকা থেকে উনি দেখছেন যে মাত্র 11টা মেডিসিনে এই লক্ষণটা আছে যে প্রথম নড়াচড়া বৃদ্ধি পায়, নড়াচড়া করতে থাকলে উপশম হয়। এবার যে শীট দিচ্ছে শীটের মধ্যে পলিক্যাস মেডিসিনে এই 11টা মেডিসিন দেওয়া আছে, সবাই দেখে নিন যে এই 11টা মেডিসিন ছাড়া অন্য কোনো মেডিসিনে এই লক্ষণটা নাই যে প্রথম নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি পায়, নড়াচড়া করতে থাকলে উপশম হয়। এখন এই 11টা মেডিসিনের মধ্যে আপনি যদি শুধু এটা মনে রাখেন যে তাদের প্রথম নড়াচড়ায় ব্যথা বৃদ্ধি পায়, নড়াচড়া করতে থাকলে উপশম হয়, এর সাথে তাদের জয়েন্টে জ্বালা পোড়া আছে, তাহলে তার ওষুধ হবে ক্যাপসিকাম। আর ক্যাপসিকামের জ্বালা পোড়াটা ঠান্ডায় বৃদ্ধি পায়, স্পর্শে বৃদ্ধি পায়, গরমে উপশম হয়।
আপনি নিশ্চিন্তে তাকে ক্যাপসিকাম দিতে পারবেন। রোগীর অবস্থা যদি খুব খারাপও থাকে যে তার হাঁটু রিপ্লেসমেন্ট করতে হবে, তারপরেও যদি আপনি তাকে এই লক্ষণের ওষুধটা দেন, দেখবেন যে তার হাঁটু রিপ্লেসমেন্ট করা লাগবে না। মানে এই লক্ষণগুলো খুব ভালোভাবে সবাই আয়ত্ত করেন, দেখবেন অনেক উপকার করতে পারবেন মানুষের, যেটা কল্পনা করতে পারবেন না। শিশুদের এডিনোয়েডসের সমস্যায় ক্যাপসিকাম ভালো কাজ করে। এডিনোয়েডসটা সবাই চিনেন, এই যেটা আমাদের একবারে মুখের পিছনে গলার ভিতরে একটা গ্ল্যান্ড আছে এডিনোয়েডস। এটা কিন্তু টনসিল না, টনসিল হলো এটা হলো একবারে ভিতরে শ্বাসনালী দিয়ে আর কি এডিনোয়েডসটা দেখা যায়। আর এই সমস্যাটা বাচ্চাদের অনেক বেশি দেখা দেয়, তাদের এডিনোয়েডসের সমস্যাটা দেখা দেয়। শিশুদের এডিনোয়েডসের সমস্যায় ক্যাপসিকাম ভালো কাজ করে। যেখানে শিশুরা হয় শীতকাতর, যে সকল শিশুরা শীতকাতর হয়, মোটা হয় মানে থলথলে হয়, খুবই অলস প্রকৃতির হয়, অপরিচ্ছন্ন থাকে এবং মুখ দিয়ে শ্বাস নেয়, তাদের জন্য ক্যাপসিকাম ভালো কাজ করবে। এডিনোয়েডসের সমস্যার কারণে কিন্তু অনেক শিশুরা মুখ দিয়ে শ্বাস নেয়। এখন যদি আপনি দেখেন যে সে খুব অপরিচ্ছন্ন, অলস প্রকৃতির, শীতকাতর, একটু মোটা সোটা, তাহলে তাকে আপনি ক্যাপসিকাম দিতে পারবেন। গৃহকাতরতার ফলে অনিদ্রা দেখা দিলে ক্যাপসিকাম ভালো কাজ করে। গৃহকাতরতার ফলে অনিদ্রা দেখা দিলে ক্যাপসিকাম ভালো কাজ করে। আচ্ছা, গৃহকাতরতা বলতে কি বোঝায়, কে বলতে পারবেন? ঘরে গেলে অস্বস্তি। হ্যাঁ, ঘরে থাকতে চায় না স্যার। না না, ঘরে থাকতে চায় না এটা না, সে নিজের বাসা ছাড়া স্যার, কোথাও থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই বলতেছিলাম জি। যে অন্য কোথাও গেলে বাসার জন্য সে উদ্গ্রীব থাকে, হ্যাঁ হ্যাঁ, এটাই স্যার গৃহকাতরতা। জি জি, মানে নিজের বাসা ছাড়া অন্য কোথায় যায় সে থাকতে পারে না বা স্বস্তি পায় না। এখন ক্যাপসিকামের রুগীরা যখন অন্য কারো বাসায় যায়, নিজের বাসায় থাকে না, তখন তার অনিদ্রা দেখা দেয়, মানে নিজের বাসা ছাড়া সে ঘুমাইতে পারে না। অন্য কোথাও গেলে রুগী বলবে যে আমি যদি অন্য কোথাও যাই ঘুমাই তাহলে আমার ঘুম হয় না, আমি আমার বোনের বাসায় যাই বা আমার ভাইয়ের বাসায় যাই আমি ঘুমাইতে পারি না, আমি নিজের বাসায় যখন আসি তখন আমার ঘুম ঠিক হয়। তাদের জন্য কিন্তু ক্যাপসিকাম ভালো কাজ করবে। ফ্লোরিক অ্যাসিড। ফ্লোরিক অ্যাসিডের গুরুত্বপূর্ণ 6টি ব্যবহার। এক, ফ্লোরিক অ্যাসিড হলো গরম কাতর সিফিলিটিক ওষুধ। ফ্লোরিক অ্যাসিড হলো গরম কাতর সিফিলিটিক ওষুধ। এটি দাঁতের ফিস্চুলা, ল্যাক্রিমাল ফিস্চুলা এবং মলদ্বারের ফিস্চুলাতে ভালো কাজ করে। যদি কারো দাঁতে ফিস্চুলা দেখা দেয়, ল্যাক্রিমাল ফিস্চুলা দেখা দেয় বা মলদ্বারের ফিস্চুলা দেখা দেয়, তাহলে তাদের জন্য ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করবে। মানে ফিস্চুলার সাথে যদি রুগী গরম কাতর হয় তাহলে ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করবে। 2 নাম্বার, সম্পূর্ণ চুল পড়ে যাওয়ার ক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করে। অর্থাৎ ফ্লোরিক অ্যাসিডের রুগীদের চুল একবারে সম্পূর্ণটা পড়ে যায়, যে সকল রুগীদের সম্পূর্ণ চুল পড়ে যায় তাদের ক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করে। আবার টাইফয়েড জ্বরের সময় চুল পড়ার ক্ষেত্রেও ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করে। টাইফয়েড জ্বরের সময় চুল পড়ার ক্ষেত্রেও ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করে। যে সকল রুগীদের টাইফয়েডের সময় মাথায় সম্পূর্ণ চুল পড়ে যায় তাদের ক্ষেত্রে কিন্তু ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করবে। সিনথেসিস ল্যাবরেটরিতে দেওয়া আছে হেড হেয়ার ফলিং টাইফয়েড ফিভার ডিউরিং। ফ্লোরিক অ্যাসিড ফার্স্ট গ্রেডে একমাত্র মেডিসিন। মানে ফ্লোরিক অ্যাসিডের রুগীদের টাইফয়েড জ্বরের সময় চুল পড়ে যায়, অন্য কোনো ওষুধে এই লক্ষণটা নাই যে টাইফয়েড জ্বরের সময় চুল পড়ে যাওয়া, একমাত্র ফ্লোরিক অ্যাসিড আছে। 3 নাম্বার, ভেরিকোজ ভেইন বা ভেরিকোজ আলসার ও যে কোনো দীর্ঘদিনের ক্ষতের ব্যথা যদি ঠান্ডা প্রয়োগে উপশম হয় তাহলে ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করে। যদি কারো ভেরিকোজ ভেইন বা ভেরিকোজ আলসার বা যে কোনো দীর্ঘদিনের ক্ষত যেটা দীর্ঘদিন যাবৎ ভালো হইতেছে না, সেটা যদি ঠান্ডা প্রয়োগে উপশম হয় তাহলে তার জন্য ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করবে। 4 নাম্বার, দাঁতের ক্ষয় এবং দাঁত ভেঙে যাওয়ার ক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করে। দাঁতের ক্ষয় এবং দাঁত ভেঙে যাওয়ার ক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করে। 5 নাম্বার, হাড়ের প্রদাহ এবং হাড়ের ক্ষয় যেখানে হাড়ের ব্যথা ঠান্ডা প্রয়োগে উপশম হয় সেক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করে। হাড়ের প্রদাহ এবং হাড়ের ক্ষয় যেখানে হাড়ের ব্যথা ঠান্ডা প্রয়োগে উপশম হয় সেক্ষেত্রে ফ্লোরিক অ্যাসিড খুব ভালো কাজ করে।
স্যার এই যে ভেরিকোজ কথাটা স্যার, জি এটা কি ধরনের স্যার সমস্যাটা কি ধরনের হয় বা কথা কিভাবে হয় স্যার? এই যে ভেরিকোজ, এটা দেখবেন অনেকের এরকম পায়ের ভিতরে এই রগগুলো একবারে মানে কেচ্ছার মতো দেখা যায়। কেউ দেখছেন এমন ভেরিকোজ ভেন? বিশেষ করে যারা অধিকাংশ সময় দাঁড়ায় থাকে, দাঁড়ায় কাজ করে বেশি, যেমন ট্রাফিক, ওদের এরকম ভেরিকোজ ভেন দেখা দেয়। এগুলো ভালো হয় না বা ভালো হতে চায় না। ভেরিকোজ ভেইনটা যে এই জায়গার জন্য সীমাবদ্ধ না, ওই হাঁটুর থেকে নিচ পর্যন্ত? হ্যাঁ, এদিকে দিয়ে বেশি দেখা দেয়। আবার অনেক সময় দেখা যায় যে গর্ভবতী মহিলাদের এই সমস্যাটা হয়। গর্ভাবস্থায় এই ভেরিকোজ ভেন দেখা দেয় অনেকের। ঠিক আছে, বুঝতে পারছেন তো সবাই ভেরিকোজ ভেন? যেগুলো অনেকের ফাইটা যায়, ফাইটা ক্ষত তৈরি হয়ে যায়, সেটা হলো ভেরিকোজ আলসার। 6 নম্বর, ফ্লোরিক অ্যাসিডকে পুরুষ সিপিয়া বলা হয় কারণ ফ্লোরিক অ্যাসিডের রুগীদের অনেকের সাথে বা তার স্ত্রীর সাথে যৌনকর্ম করার প্রচুর চাহিদা থাকে। ফ্লোরিক অ্যাসিডকে পুরুষ সিপিয়া বলা হয় কারণ ফ্লোরিক অ্যাসিডের রুগীদের অনেকের সাথে বা তার স্ত্রীর সাথে যৌনকর্ম করার প্রচুর চাহিদা থাকে। ফ্লোরিক অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ লক্ষণই হলো যে তাদের যৌন চাহিদা উচ্চ মাত্রায় থাকে, তাদের প্রচুর যৌন চাহিদা থাকে। তারা স্ত্রী হোক বা পতিতাদের সাথে হোক, সে যৌনকর্ম করতে চায়। যখন সে তার যৌন চাহিদা পূরণ করতে পারে না, তখন তার মধ্যে উদাসীনতা দেখা দেয়। মানে যখন তারা তাদের যৌন চাহিদা উপভোগ করতে পারে না বা পূরণ করতে পারে না, তখন তাদের মধ্যে উদাসীনতা দেখা দেয়। সিপিয়া এবং ফ্লোরিক অ্যাসিড উভয় ওষুধেই উদাসীনতা দেখা দেয়। সিপিয়াতেও উদাসীনতা দেখা দেয়, ফ্লোরিক অ্যাসিডের রোগীদের মধ্যেও উদাসীনতা দেখা দেয়। কিন্তু এদের মধ্যে পার্থক্য হলো সিপিয়াতে যৌন চাহিদা একেবারেই থাকে না, আর ফ্লোরিক অ্যাসিডে প্রচুর যৌন চাহিদা দেখা দেয়। ফ্লোরিক অ্যাসিডের রোগীদের মধ্যে প্রচুর যৌন চাহিদা থাকে, আর সিপিয়া রোগীদের মধ্যে কোনো যৌন চাহিদা থাকে না। উভয় ওষুধে কিন্তু উদাসীন থাকে, তারা সংসারের প্রতি উদাসীন থাকে, তারা সব কিছুর প্রতি উদাসীন থাকে। ফ্লোরিক অ্যাসিডের উদাসীনতা দেখা দেয় হলো তাদের যৌন চাহিদা পূরণ করতে না পারার কারণে, আর সিপিআর উদাসীনতা দেখা দেয় তাদের মানসিক সমস্যার কারণে বা অন্যান্য সমস্যার কারণে। ক্ষতর কেসে সাইলেসিয়া এবং ফ্লোরিক অ্যাসিডের মধ্যে পার্থক্য হলো যে কোনো ক্ষতর ক্ষেত্রে কিন্তু সাইলেসিয়া, ফ্লোরিক অ্যাসিড দুইটা ওষুধই খুব ভালো কাজ করে। এদের মধ্যে পার্থক্য হলো ডাক্তার কেন তার ম্যাট্রিয়া মেডিকার সিপিআর চ্যাপ্টারে উল্লেখ করেন, ক্ষত যদি গরম প্রয়োগে উপশম হয় তাহলে সাইলেসিয়া ভালো কাজ করে, আর যদি ঠান্ডা প্রয়োগে উপশম হয় তাহলে ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করে। যে কোনো ক্ষত যদি ঠান্ডা প্রয়োগে উপশম হয় তাহলে ফ্লোরিক অ্যাসিড ভালো কাজ করে, আর গরম প্রয়োগে উপশম হলে সাইলেসিয়া ভালো কাজ করে। আমাদেরকে মনে রাখতে হবে সাইলেসিয়া হলো শীতকাতর সিফিলিটিক ওষুধ। আমাদেরকে মনে রাখতে হবে সাইলেসিয়া হলো শীতকাতর সিফিলিটিক ওষুধ, আর ফ্লোরিক অ্যাসিড হলো গরম কাতর সিফিলিটিক ওষুধ। ফ্লোরিক অ্যাসিডের রুগীদের দুই বুরুর মাঝের জায়গাটা ফুলা বা স্ফীত থাকে। ফ্লোরিক অ্যাসিডের রুগীদের দুই বুরুর মাঝখানের জায়গাটা ফুলা বা স্ফীত থাকে। এটা কিন্তু ফ্লোরিক অ্যাসিডের অ্যাকচুয়াল ছবি না, মানে ফ্লোরিক অ্যাসিডের রুগীদের এই জায়গাটা ফুলা বা স্ফীত থাকে। সেটা বুঝতে পারছেন? আপনি যদি কোনো রুগীকে দেখেন, পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন যে ফ্লোরিক অ্যাসিডের রুগীদের দুই বুরুর মাঝখানের জায়গাটা ফুলা থাকবে। তার মানে আপনি যদি এই লক্ষণটা মনে রাখতে পারেন তাহলে আপনি দেখেও কিন্তু বুঝতে পারবেন যে সে ফ্লোরিক অ্যাসিডের রুগী। তাদের দুই বুরুর মাঝখানের জায়গাটা ফুলা থাকবে, তাদের এই জায়গাটা ফুলা থাকবে। এখন রাস্তা যখন বের হবেন তখন আপনি দেখবেন যে এরকম ফুলা কারো আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কিন্তু নিশ্চিন্তে বুঝতে পারবেন যে সে ফ্লোরিক অ্যাসিডের রুগী। হ্যালোনিয়াস ডিওকা। হ্যালোনিয়াস খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ যা সাধারণত খুব একটা ব্যবহার হয় না। হ্যালোনিয়াস খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ, কিন্তু এটা সাধারণত তেমন একটা ব্যবহার হয় না। এটা ছোট ওষুধ হলেও খুবই প্রয়োজনীয় একটি ওষুধ। হ্যালোনিয়াস ওষুধটি বুঝতে হলে প্রথমে আমাদেরকে এর লক্ষণগুলো কিভাবে ধীরে ধীরে উন্নতি লাভ করে তা জানতে হবে, মানে তাদের সমস্যাগুলো কিভাবে শুরু হয় সেটা আমাদেরকে জানতে হবে। ধরা যাক একজন মহিলার বয়স 30, তার একজন ভালো স্বামী আছে কিন্তু কোনো সন্তান নাই। তার একজন ভালো স্বামী আছে কিন্তু তার কোনো সন্তান নাই। তার সন্তান না থাকার কারণ
পূর্বে তার কয়েকবার গর্ভপাতের ইতিহাস আছে, তার স্বামী ভালো, তার সাথে ভালো সম্পর্ক আছে, কিন্তু তাদের কোনো সন্তান নেই। সন্তান না থাকার কারণটা হলো তার এর আগে কয়েকবার গর্ভপাত হয়ে গেছে। এই গর্ভপাত ইচ্ছাকৃত হতে পারে বা কোনো রোগের কারণে হতে পারে। সে ইচ্ছাকৃতভাবে গর্ভপাত ঘটাতে পারে, যে এখন তার ভালো চাকরি নেই বা তাদের টাকা পয়সার সমস্যা আছে বা অন্য কোনো কারণে সে ইচ্ছা করে গর্ভপাত ঘটাইতে পারে, বা কোনো রোগের কারণে তার গর্ভপাতের ইতিহাস থাকতে পারে, যে কোনো সমস্যা আছে, এই সমস্যার কারণে তার বারবার গর্ভপাত হয়ে যায়। এই গর্ভপাত ইচ্ছাকৃত হোক বা কোনো রোগের কারণে হোক বা অন্য কোনো কারণেই হোক না কেন, মূল কথা তার অতীতে অনেকগুলো গর্ভপাতের ইতিহাস আছে। এই জন্য বর্তমানে তার কোনো সন্তান নেই। বারবার গর্ভপাতের ফলে হ্যালোনিয়াসের রোগীদের শারীরিক স্তরে অত্যাধিক ক্লান্তি, অবসাদগ্রস্ততা এবং দুর্বলতা দেখা দেয়। হ্যালোনিয়াসের রোগীদের বারবার গর্ভপাতের কারণে তাদের শারীরিক স্তরে অত্যাধিক ক্লান্তি, অবসাদগ্রস্ততা এবং দুর্বলতা দেখা দেয়। মানসিকভাবে হ্যালোনিয়াসের রোগীরা বাড়িতে থাকতে চায় না। এই বারবার গর্ভপাতের কারণে তারা বাড়িতে থাকতে চায় না। সে সবসময় সঙ্গ চায়, তার মানুষের প্রয়োজন হয়। যদি কেউ না থাকে তাহলে সে ফোনে কারো না কারোর সাথে কথা বলে, মানে সে সবসময় ব্যস্ত থাকতে চায়। সে কাজ করতে পছন্দ করে, কিন্তু দুর্বলতার কারণে তা করতে পারে না। সে কাজ করতে পছন্দ করে, কিন্তু দুর্বলতার কারণে তা করতে পারে না। যদি সে কেনাকাটা করার জন্য বাহিরে যায় তাহলে সে মানসিকভাবে ভালো থাকে, কিন্তু দুর্ভাগ্যবশত যখনই সে কাজের জন্য বাহিরে যায় সে ক্লান্ত হয়ে পড়ে। তখন তার শরীরের মাংসপেশিতে ব্যথা অনুভব হয়, জ্বালাপোড়া অনুভব হয়। সে কিন্তু কাজ করতে পছন্দ করে, কিন্তু বারবার গর্ভপাতের কারণে সে শারীরিকভাবে ক্লান্তি, অবসাদগ্রস্ত এবং দুর্বল হয়ে পড়ে। যারা ক্লান্ত থাকে, অবসাদগ্রস্ত থাকে, দুর্বল থাকে, তারা কিন্তু সবসময় শুয়ে বসে থাকতে চায়, কিন্তু হ্যালোনিয়াসের রোগীরা শুয়ে বসে থাকতে চায় না। তারা কাজ করতে পছন্দ করে, তারা বাহিরে যেতে চায়, মানুষের সঙ্গ চায়, কিন্তু দুর্বলতার কারণে সেগুলো করতে পারে না। যখন সে ক্লান্ত হয়ে পড়ে তখন তার শরীরের মাংসপেশিতে ব্যথা অনুভব হয়, তাদের মাংসপেশিতে ব্যথা অনুভব হয়, জ্বালাপোড়া দেখা দেয়। তাদের মধ্যে আবেগ এবং শারীরিক বিপরীত স্বভাবের লক্ষণ প্রকাশ পায়। হ্যালোনিয়াসের রোগীদের মধ্যে আবেগ এবং শারীরিক বিপরীত স্বভাবের লক্ষণ প্রকাশ পায়। আবেগের দিক থেকে সে সুখী হতে চায়, সে মানুষের সাথে থাকতে চায়, সে সঙ্গ চায়, সে কথা বলতে চায়, কিন্তু যখনই সে বাইরে যায়, যখনই সে মানুষের মধ্যে থাকতে চায়, দুর্ভাগ্যবশত তার শারীরিক দুর্বলতা প্রকাশ পায়, মাংসপেশিতে ব্যথা করে এবং জ্বালাপোড়া দেখা দেয়। হ্যালোনিয়াসের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে তাদের শারীরিক এবং মানসিক বিপরীতধর্মী লক্ষণ প্রকাশ পায়। হ্যালোনিয়াসের রোগিনীদের জরায়ুর স্থানচ্যুতির ইতিহাস থাকতে পারে। এই স্থানচ্যুতি অতীতে তার প্রচুর গর্ভপাত বা গর্ভস্রাবের কারণে হতে পারে। হ্যালোনিয়াসের রোগিনীদের জরায়ুর স্থানচ্যুতির ইতিহাস থাকতে পারে। এই স্থানচ্যুতি অতীতে তার প্রচুর গর্ভপাত বা গর্ভস্রাবের কারণে হতে পারে। যারা গর্ভপাত বা গর্ভস্রাবের পর থেকে ভালো না থাকে তাদের জন্য হ্যালোনিয়াস খুব ভালো একটি ওষুধ। যে সকল রোগিনীরা গর্ভপাত বা গর্ভস্রাবের পর থেকে ভালো নাই তাদের জন্য হ্যালোনিয়াস খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ। বারবার গর্ভপাত বা গর্ভস্রাবের কারণে হ্যালোনিয়াসের রোগীদের মধ্যে যে সকল লক্ষণ দেখা দেয়, বারবার গর্ভপাত বা গর্ভস্রাবের কারণে হ্যালোনিয়াসের রোগীদের মধ্যে যে সকল লক্ষণ দেখা দেয়, এক, আবেগগতভাবে প্রচণ্ড বিষণ্ণতা দেখা দেয়। আবেগগতভাবে প্রচণ্ড বিষণ্ণতা দেখা দেয়, যা লোকসঙ্গ, আলাপচারিতা এবং বাহিরে গেলে উপশম হয়। 2 নাম্বার, তারা হয় জীর্ণশীর্ণ, ক্লান্ত এবং দুর্বল। 3 নাম্বার, ফাইব্রোমাইলজিয়ার সাথে মাংসপেশিতে জ্বালাপোড়া দেখা দেয়। ফাইব্রোমাইলজিয়া হলো একটি ব্যাধি যা ক্লান্তি, ঘুম, স্মৃতি এবং মেজাজের সমস্যাগুলোর সাথে ব্যাপক পেশিবহুল দ্বারা চিহ্নিত করা হয়। অর্থাৎ যদি কারো ক্লান্তি, ঘুমের সমস্যা, স্মৃতিশক্তিতে সমস্যা, মেজাজের সমস্যা, এগুলোর সাথে তাদের পেশিতে ব্যথা দেখা দেয়, সেটাকে বলা হয় ফাইব্রোমাইলজিয়া। তাদের ফাইব্রোমাইলজিয়ার সাথে মাংসপেশিতে জ্বালাপোড়া দেখা দেয়। 4 নাম্বার, পিঠে ব্যথা দেখা দেয়। বারবার গর্ভপাত বা গর্ভস্রাবের কারণে হ্যালোনিয়াসের রোগীদের
পিঠে ব্যথা দেখা দেয়। 5 নম্বর জ্বরের স্থানচ্যুতি দেখা দেয়। এই 5টা হলো হ্যালোনিয়াসের রোগিনীদের বারবার গর্ভপাত বা গর্ভস্রাবের কারণে এই 5টা সমস্যা দেখা দিতে পারে। যদি বারবার গর্ভপাতের বা গর্ভস্রাবের কারণে রোগী তীব্র বিষণ্ণতায় ভোগে, তাহলে তাকে হ্যালোনিয়াসের মাদার টিংচার বা 630 দিলে তার বিষণ্ণতা উপশম হয়। যদি বারবার গর্ভপাত বা গর্ভস্রাবের কারণে রোগী তীব্র বিষণ্ণতায় ভোগে, তাহলে তাকে হ্যালোনিয়াসের মাদার টিংচার বা 630 দিলে তার বিষণ্ণতা উপশম হয়। এখন আপনার কাছে কোনো রোগিনীকে নিয়ে আসা হলো যে তার কয়েকবার গর্ভপাত হয়েছে, বর্তমানে তার একটা গর্ভপাত হয়েছে, হওয়ার পর থেকে সে প্রচণ্ড মানসিক বিষণ্ণতায় ভুগতেছে, তখন আপনি তাকে হ্যালোনিয়াসের মাদার টিংচার দিতে পারবেন বা 6/30 দিলে তার এই একই বিষণ্ণতাটা দূর হয়ে যাবে। যদি বিষণ্ণতায় আক্রান্ত কোনো রোগী এসে বলে আমি মানুষের মাঝে ভালো থাকি, লোক সঙ্গে ভালো থাকি, বা যখন আমি ঘরের বাইরে যাই তখন ভালো থাকি, তাদেরকে আমরা হ্যালোনিয়াস দিতে পারবো। যদি বিষণ্ণতায় আক্রান্ত কোনো রোগী এসে বলে আমি মানুষের মাঝে ভালো থাকি, লোক সঙ্গে ভালো থাকি, বা যখন আমি ঘরের বাইরে যাই তখন ভালো থাকি, তাদেরকে আমরা হ্যালোনিয়াস দিতে পারবো। সুতরাং আমরা যাদেরকে হ্যালোনিয়াস দিতে পারবো, এক, বারবার গর্ভপাত বা গর্ভস্রাবের কারণে তরুণ বিষণ্ণতায় হ্যালোনিয়াস দিতে পারবো। যদি বারবার গর্ভপাত বা গর্ভস্রাবের কারণে রোগীর একই বিষণ্ণতা দেখা দেয়, মারাত্মক তীব্র আকারের বিষণ্ণতা দেখা দেয়, তখন আমরা তাকে হ্যালোনিয়াস দিতে পারবো। 2 নাম্বার, বারবার গর্ভপাত বা গর্ভস্রাবের পর থেকে যদি রোগী ভালো না থাকে, তাহলে হ্যালোনিয়াস দিতে পারবো। যে বারবার গর্ভপাত বা গর্ভস্রাবের কারণে তার এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে, এই ধরনের সমস্যায় ভুগতেছে, যেমন তার জ্বরের স্থানচ্যুতি হতে পারে, সে একবার জীর্ণশীর্ণ হয়ে যেতে পারে, তার শরীরে ব্যথা বা জ্বালাপোড়া দেখা দিতে পারে, এই ধরনের বিভিন্ন সমস্যা ভুগতেছে, তাদেরকে আমরা হ্যালোনিয়াস দিতে পারবো। হ্যালোনিয়াসে সিপিআর রোগিনীদেরও জ্বরের স্থানচ্যুতি, পিঠে ব্যথা, দুর্বলতা এবং ক্লান্তি দেখা দেয়। হ্যালোনিয়াসের মতো সিপিআর রোগিনীদেরও জ্বরের স্থানচ্যুতি, পিঠে ব্যথা, দুর্বলতা এবং ক্লান্তি দেখা দেয়। কিন্তু হ্যালোনিয়াস এবং সিপিআর মধ্যে পার্থক্য হলো সিপিআর রোগীরা হয় খুবই খিটখিটে, চিৎকার করে এবং তারা লোকসঙ্গ অপছন্দ করে, তারা একা থাকতে বেশি পছন্দ করে। এটি কিন্তু আমরা সবাই জানি যে সিপিআর রোগিনীরা হয় খুবই খিটখিটে, চিৎকার করে, তারা লোকসঙ্গ অপছন্দ করে, তারা একা থাকতে বেশি পছন্দ করে। আর হ্যালোনিয়াসের রোগীরা লোকসঙ্গ পছন্দ করে এবং মানুষের মাঝে থাকতে পছন্দ করে। ধরেন আপনার কাছে একজন মহিলাকে নিয়ে আসা হলো যার গর্ভপাত হয়ে গেছে, তারা বাচ্চা নিতে চাইছিল কিন্তু বাচ্চা গর্ভপাত হয়ে গেছে। এখন সে প্রচণ্ড বিষণ্ণ, এখন সে সবার সাথে খারাপ ব্যবহার করে, সে একা থাকতে চায়, তার আগের যে বাচ্চা আছে এই বাচ্চাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। তাকে কোন ওষুধ দিবেন? কি ওষুধ দিবেন কেউ বলতে পারতেছেন না? আপনার কাছে একজন মহিলাকে নিয়ে আসা হলো যার গর্ভপাত হয়ে গেছে, গর্ভপাত হওয়ার পর থেকে সে বিষণ্ণতায় ভুগতেছে। এখন সে তার স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, তার বাচ্চাদের সাথে চিলাচিলি করে, সবসময় একা থাকে, সংসারে কোনো কাজ করতে চায় না। এই রোগীর জন্য কি ওষুধ দিবেন? এটা তো সিপিআর। এইটাই তো আমি তো একটু আগে বলছি, আপনারা এটা বলতে পারলেন না কেন? এগুলো তো সাথে সাথে বলার কথা যে সিপিআর হবে। আরেকজন মহিলাকে নিয়ে আসা হলো যার বাচ্চা মানে গর্ভপাত হয়ে গেছে, গর্ভপাতের পর থেকে সে প্রচণ্ড বিষণ্ণতায় ভুগতেছে। এখন যখনই সে একা থাকে তখন তার বিষণ্ণতাটা আরও বেড়ে যায়। সে সবসময় তার স্বামীকে পাশে রাখতে চায় বা তার কাছের মানুষকে কাছে রাখতে চায়, বা সে সবসময় কারো না কারোর সাথে মোবাইলে কথা বলে মানে ভালো থাকার জন্য। তার জন্য কি ওষুধ হবে? হ্যালোনিয়াস। এই তো হ্যালোনিয়াস। প্রতিটা লক্ষণ কেস দিয়ে সাজায় নেবেন, তাহলে দেখবেন মাথায় থাকবে। কারণ রুগীর আয়ের সাথে আপনাকে আমি যেভাবে বলতেছি এইভাবে বলবে না, এগুলা কেসের মতো সাজায় নেবেন, নিলে দেখবেন যে আপনার মাথায় এটা একবারে গেঁথে যাবে। তখন রুগী যখন বলবে, রুগীর কথার সাথে আপনার মাথায় যে কেসগুলো থাকবে এগুলো মিলা যাবে, তখন আপনি ওষুধটা দিতে আপনার জন্য সহজ হবে। অনেক সময় দেখা যায় সিপিআর দেওয়ার পর রোগীর নির্দিষ্ট পরিমাণ উন্নতি হওয়ার পর সিপিআর লক্ষণ চলে গেছে। অনেক সময় দেখা যায় সিপিআর দেওয়ার পর রোগীর নির্দিষ্ট পরিমাণ উন্নতি হওয়ার পর সিপিআর লক্ষণ চলে গেছে, রোগী এখন মানুষের সাথে থাকতে, পরিবারের সাথে থাকতে পছন্দ করে, তার মধ্যে এখন আর খিটখিটে ভাব নেই, কিন্তু দুর্বলতা এখনও আছে।
জ্বরের স্থানচ্যুতিও এখনও আছে, তখন তার জন্য হ্যালোনিয়াস নির্দেশিত হতে পারে। অর্থাৎ কোনো রুগিনীকে আপনি সিপিআর দিলেন, সিপিআর দেওয়ার পর দেখা গেল যে তার যে লক্ষণগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, এই সমস্যাগুলো চলে গেছে। রুগী এখন সবার সাথে থাকে, আগে একা একা থাকতো, মানুষের সাথে থাকতো না, এখন মানুষের সাথে থাকে, পরিবারের সাথে থাকে, তার মধ্যে আর খিটখিটে ভাবটা নাই। কিন্তু তার শারীরিক যে সমস্যাগুলো ছিল, যেমন দুর্বলতা আছে, জ্বরের স্থানচ্যুতি এটাও আছে, তখন তার জন্য হ্যালোনিয়াস নির্দেশিত হতে পারে। কারণ হ্যালোনিয়াসের রোগীদেরও কিন্তু জ্বরের স্থানচ্যুতি থাকে, দুর্বলতা থাকে। এই ক্ষেত্রে কেলিকার্বও হতে পারে। তবে কেলিকার্বের ক্ষেত্রে ঘাম, পিঠে ব্যথা, দুর্বলতা, এই তিনটি কিওয়ার্ড মনে রাখতে হবে। এই ক্ষেত্রে কেলিকার্বও হতে পারে, তবে কেলিকার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে পিঠে ব্যথা, দুর্বলতা, ঘাম, এই তিনটা কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে রোগীর মধ্যে। ঘাম, পিঠে ব্যথা এবং দুর্বলতা, এই তিনটা কিওয়ার্ড অবশ্যই থাকতে হবে। আমরা যে কোনো রোগীর জন্য যদি কেলিকার্ব নির্বাচন করি, তাহলে অবশ্যই তার মধ্যে দেখতে হবে তার ঘাম হয় কেমন, তার পিঠে ব্যথা আছে কিনা, তার মধ্যে দুর্বলতা আছে কিনা, কারণ এই তিনটা হলো কেলিকার্বের কিওয়ার্ড। কেলিকার্বের রোগীরাও লোকসঙ্গে ভালো থাকে। নর্মাল ডেলিভারির খারাপ প্রভাবে হ্যালোনিয়াস এবং কেলিকার্ব ভালো কাজ করে। নর্মাল ডেলিভারির খারাপ প্রভাবে হ্যালোনিয়াস এবং কেলিকার্ব ভালো কাজ করে। অনেক সময় কেলিকার্ব দিয়ে কেস শুরু করার পর তা হ্যালোনিয়াসে চলে যেতে পারে, বা হ্যালোনিয়াস দিয়ে কেস শুরু করার পর তা কেলিকার্বে চলে যেতে পারে। আপনি কোনো রুগীকে তার লক্ষণ অনুযায়ী কেলিকার্ব দিলেন, কেলিকার্ব দেওয়ার পর দেখা যাবে যে সে হ্যালোনিয়াসে চলে গেছে, বা হ্যালোনিয়াস দিয়ে কোনো কেস শুরু করলেন, দেখা গেল যে হ্যালোনিয়াসের পর কেলিকার্বের লক্ষণ চলে আসছে, তখন তাকে কেলিকার্ব দিতে হবে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে হ্যালোনিয়াস হলো সিপিয়া এবং কেলিকার্বের কাছাকাছি ওষুধ। মানে হ্যালোনিয়াস, সিপিয়া, কেলিকার্ব এই তিনটা হলো কাছাকাছি ওষুধ। তাই আমরা যদি সিপিয়া এবং কেলিকার্ব দিয়ে ব্যর্থ হই, তাহলে আমাদেরকে হ্যালোনিয়াসের কথা চিন্তা করতে হবে। রোগী ভোগার ভয়ের অন্য কিছু ক্লিনিক্যাল টিপস। কোন ওষুধের রোগীরা কোন ধরনের রোগে ভোগার ভয় করে? কার্সিনোসিন। কার্সিনোসিনের রোগীদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে প্রচণ্ড উদ্বেগ দেখা দেয়। কার্সিনোসিনের রোগীদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে প্রচণ্ড উদ্বেগ দেখা দেয় এবং রোগ, বিশেষ করে ক্যান্সার আক্রান্ত হওয়ার মারাত্মক ভয় দেখা দেয়। তাদের মধ্যে ক্যান্সার হওয়ার মারাত্মক ভয় দেখা দেয়। কার্সিনোসিন রোগীদের মধ্যে তাদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে প্রচণ্ড উদ্বেগ দেখা দেয়। তারা তাদের স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড চিন্তা করে বা বিষণ্ণতায় থাকে, দুশ্চিন্তা করে, আর বিশেষ করে তাদের মধ্যে ক্যান্সার হওয়ার ভয় দেখা দেয়। আর্সেনিক অ্যালবাম। নিজের মৃত্যুর চিন্তায় আর্সেনিকের রোগীর অসহনীয় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। নিজের মৃত্যুর চিন্তা আর্সেনিকের রোগীর অসহনীয় যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তারা নিজের মৃত্যু নিয়ে এত চিন্তা করে যেটা তার কাছে অসহনীয় হয়ে ওঠে, কারণ সে মনে করে রোগের কারণে তার মৃত্যু হবে। সে যেই রোগে ভুগতেছে, এই রোগের কারণে তার মৃত্যু হবে। সে মনে করে যে তার ক্যান্সার হয়েছে। সে এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে যায় এবং এমন কাউকে খুঁজে যে তাকে নিশ্চিত করবে যে তার ক্যান্সার হয়নি। সে নিজে নিজে মনে করে না যে তার ক্যান্সার হয়েছে। এখন সে এক ডাক্তার থেকে আরেক ডাক্তারের কাছে যায় এবং এমন কোনো ডাক্তারকে খুঁজে বের করার চেষ্টা করে যে নিশ্চিত করবে যে তার ক্যান্সার হয়নি। সমস্ত পরীক্ষা নেগেটিভ হলেও সে শান্ত হয় না। তাকে যদি একাধিক পরীক্ষা করানো হয়, পরীক্ষা করার পরেও দেখা যায় যে সব পরীক্ষায় নেগেটিভ আসছে, তারপরেও সে বিশ্বাস করবে না যে সে তার ক্যান্সার হয়েছে, মানে তার ক্যান্সার হয় নাই, এটা সে বিশ্বাস করবে না। ভবিষ্যতে ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা না থাকলেও সে আশ্বস্ত হয় না। মানে তার তো ক্যান্সার হয় নাই, তার ভবিষ্যতেও ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এটা বলার পরেও সে বিশ্বাস করবে না বা আশ্বস্ত হবে না। কারণ সে শুনেছে যে এতে অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। মানে সে কোনো জায়গায় বা কোনো নিউজে শুনছে যে বর্তমানে অনেকেই ক্যান্সার আক্রান্ত হইতেছে। এটাই তার মধ্যে একটা ভয় তৈরি হয়ে যাবে যে তারও ক্যান্সার হতে পারে বা তারও ক্যান্সার আছে, সে ক্যান্সার আক্রান্ত। ক্যালকিরিয়া কার্ভ। ক্যালকিরিয়া কার্ভের রোগীদের মধ্যে ইনফেকশন ডিজিজ যেমন ডেঙ্গু, চিকেনগুনিয়া
ম্যালেরিয়া, করোনা ইত্যাদিতে আক্রান্ত হওয়ার ভয় দেখা দেয়। কেলিক্যাবের রোগীদের মধ্যে ইনফেকশন ডিজিজ যেমন ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া, করোনা ইত্যাদিতে আক্রান্ত হওয়ার ভয় দেখা দেয়। তাদের পাগল হয়ে যাওয়ারও মারাত্মক ভয় থাকে। সেও মনে করে এতে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা কম। তারা মনে করে যে ডেঙ্গু, চিকেনগুনিয়া, ম্যালেরিয়া এতে সে আক্রান্ত হবে, কিন্তু এটাও মনে করে যে সে এই রোগে মৃত্যুবরণ করবে না। তারপরে তার মধ্যে একটা ভয় দেখা দেয়। কেলিক্যাব কেলিক্যাবের রোগীদের মধ্যে ভবিষ্যতে রোগে আক্রান্ত হওয়ার ব্যাপারে ভয় এবং দুশ্চিন্তা দেখা দেয়। কেলিক্যাবের রোগীদের মধ্যে ভবিষ্যতে রোগে আক্রান্ত হওয়ার ব্যাপারে ভয় এবং দুশ্চিন্তা দেখা দেয়। ভবিষ্যতে সে কোনো রোগে আক্রান্ত হবে, এই ভয়টা এখনই তার মধ্যে দেখা দেয়। এই ভয়ে সে সবসময় ভীত থাকে। কেলি আর্সেনিকোসাম। কেলি আর্সের রোগীদের মধ্যে হার্টের রোগ হওয়ার মারাত্মক ভয় এবং দুশ্চিন্তা দেখা দেয়। কেলি আর্সের রোগীদের মধ্যে হার্টের রোগ হওয়ার মারাত্মক ভয় এবং দুশ্চিন্তা দেখা দেয়। মানে তারা মনে করে যে তার হার্টের রোগ হবে, মানে হার্টের রোগ হওয়ার মারাত্মক ভয় দেখা দেয়। কিন্তু আর্সেনিকের মতো মৃত্যুর ভয় নাই। তাদের মধ্যে মৃত্যুর ভয় থাকে না, কিন্তু হার্টের রোগ হওয়ার মারাত্মক ভয় থাকে। কেলি আর্সের রোগীরা বলে, ইফ আই মাস্ট ডাই ইট ইজ ওকে। সে মারা যাবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি তার হার্ট সম্পর্কে কথা বলেন, সে উদ্বেগ প্রকাশ করতে শুরু করবে। মানে তার মৃত্যু নিয়ে কথা বলবেন, তার মধ্যে কোনো সমস্যা দেখা দিবে না। কিন্তু যখন তার হার্ট সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তখনই তার মধ্যে উদ্বেগ দেখা দিবে, দুশ্চিন্তা দেখা দিবে। মানে হার্ট হলো তার দুর্বল জায়গা। ফসফরাস। ফসফরাসের রোগীদের সামনে যখন রোগ নিয়ে আলোচনা করা হয়, তখন সে তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন হয়ে পড়ে। ফসফরাসের রোগীদের সামনে যখন রোগ নিয়ে আলোচনা করা হয়, তখন সে তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন হয়ে পড়ে। যখন সে শুনে অমুক ডেঙ্গু জ্বরে মারা গেছে, তখন সে তার ডেঙ্গু জ্বর হওয়ার ভয় করে। যখন সে শুনবে যে তার ক্যান্সার হয়েছে, তখন সে তার নিজের ক্যান্সার হওয়ার ভয় করবে। তখন সে এই চিন্তাটি নিজের মধ্যে রাখে না, তার কাছের মানুষের কাছে তা প্রকাশ করে। মানে তার যে ডেঙ্গু জ্বরে মারা যাওয়ার সম্ভাবনা আছে বা তার এই সমস্যা হইতে পারে, এতে তার মধ্যে যে ভয়টা দেখা দিচ্ছে, এই ভয়টা সে নিজের মধ্যে রাখে না, মানুষের কাছে প্রকাশ করে। সে সাথে সাথে ডাক্তারের কাছে যাবে। ডাক্তার যখন তাকে আশ্বস্ত করে যে তার এই রোগ নাই, তখন সাথে সাথে তার উদ্বেগ দূর হয়ে যায়, স্বস্তি নিয়ে বাড়ি ফিরে যায় এবং নিজেকে বলে আমি কত বোকা। এটা ফসফরাসের একটা মানে বাস্তব চিত্র, যে তারা যখন কোনো রোগ সম্পর্কে জানে, তখন মনে করে যে তারও এই রোগটা হবে বা সে এই রোগে আক্রান্ত। এই ভয়টা তার মধ্যে কাজ করে। এই ভয় নিয়ে সে সাথে সাথে তার পরিচিত কোনো ডাক্তার থাকলে বা পরিচিত কোনো অভিজ্ঞ কেউ থাকলে তাকে ফোন দিবে। ওই ডাক্তার যদি তাকে বোঝায় যে না, তোমার এই সমস্যা হওয়ার সম্ভাবনা নাই বা এটা কোনো বড় কোনো সমস্যা না, তখন সে আশ্বস্ত হয়। এই আশ্বাস নিয়ে সে বাড়িতে ফিরে আসে। আমার ফসফরাসের একটা রোগী আছে, তার যদি মানে সামান্য কোনো সমস্যা দেখা দেয়, সে মানে সারা রাত ইউটিউবে এই রোগ নিয়ে পড়ালেখা করবে, এটা নিয়ে রিসার্চ করবে, এটাতে কী হইতে পারে, কী সমস্যা হইতে পারে। মানে প্রচণ্ড ভয়ে থাকে, ও প্রচুর দুশ্চিন্তা করে। কিন্তু সে কিন্তু একবার ভালো স্টুডেন্ট, সে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে, কিন্তু তার মধ্যে এই রোগটা সম্পর্কে প্রচণ্ড ভয় দেখা দেয়। যে কোনো রোগ হোক, সামান্য একটা সমস্যা হলে সে প্রচণ্ড ভয় থাকে, আমাকে বারবার ফোন দেয়। আমি যখন বুঝাই তখন সে আশ্বস্ত হয়। এটা কিন্তু ফসফরাসের একটা বাস্তব চিত্র। আর্সেনিক অ্যালবামের রোগীদেরকে কিন্তু আপনি বুঝাইলে বুঝবে না, সে আপনাকে বিশ্বাসই করবে না। কিন্তু আর্সেনিক অ্যালবাম কেলি আর্স এবং নাইট্রিক অ্যাসিডকে আশ্বস্ত করলেও তারা সহজে আশ্বস্ত হয় না। আর্সেনিক অ্যালবাম, কেলি আর্স এবং নাইট্রিক অ্যাসিডের রোগীদেরকে যদি আপনি আশ্বস্ত করেন, তারা আশ্বস্ত হবে না। কিন্তু ফসফরাসের রোগীদেরকে আশ্বস্ত করলে তারা আশ্বস্ত হবে। তাদের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, তাদের এই আশ্বস্ত ভাবটা বেশিক্ষণ থাকে না। কিন্তু তারা আবার যখন এই রোগ সম্পর্কে জানবে, তখন আবার তার মধ্যে এই দুশ্চিন্তা শুরু হয়ে যাবে, আবার আপনাকে ফোন দিবে। আবার যখন আপনি তাকে বুঝাবেন, তখন দেখা যাবে যে সে আবার আশ্বস্ত হয়েছে। নাইট্রিক অ্যাসিডের রোগীরা সবসময় তার স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন থাকে। নাইট্রিক অ্যাসিডের রোগীরা তাদের স্বাস্থ্য সম্পর্কে সবসময় উদ্বিগ্ন থাকে।
কোনো সম্ভাব্য অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন থাকে, মানে তার কোনো রোগ হইতে পারে, এই বয়সে সবসময় উদ্বিগ্ন থাকে। শুধুমাত্র ক্যান্সার, সংক্রামক রোগ, পাগল হয়ে যাওয়া বা হার্টের রোগ নিয়ে নয়, মানে যে কোনো সমস্যা নিয়ে সে উদ্বিগ্ন থাকে। সে মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত ব্যক্তির সম্পর্কে ম্যাগাজিনে পড়ে সে নিজে বলবে এগুলো আমারও হবে। তারপর তার উদ্বেগ প্রকাশ করার পরিবর্তে তার নিজের মধ্যে রেখে দেয়। ফসফরাস যেমন অন্যের কাছে শেয়ার করে, নাইট্রিক অ্যাসিডের রোগীরা কিন্তু সেটা শেয়ার করে না, তার নিজের মধ্যে রেখে দেয় এবং ভিতরে ভিতরে সে ভয়ে থাকে যে তার এই রোগ হওয়ার সম্ভাবনা আছে। অবশেষে সে খুব গোপনে একজন ডাক্তারের সাথে সাক্ষাৎ করবে। সেই উদ্বিগ্ন থাকার পর সে খুব গোপনে একজন ডাক্তারের সাথে সাক্ষাৎ করবে, কিন্তু সে ডাক্তারের আশ্বাস গ্রহণ করবে না। মানে ডাক্তার যদি তাকে বোঝায় যে না তোমার এই সমস্যা হওয়ার সম্ভাবনা নাই, তারপর সে এটা বিশ্বাস করবে না। সে তার ধারণার উপর অবিচল থাকবে। সে মনে মনে ধরে নেবে যে তার এই সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। নাইট্রিক অ্যাসিডের রোগীরা মৃত্যুর ভয়ের চেয়ে স্বাস্থ্য সম্পর্কে বেশি উদ্বিগ্ন থাকে। নাইট্রিক অ্যাসিডের রোগীরা মৃত্যুর ভয়ের চেয়ে স্বাস্থ্য সম্পর্কে বেশি উদ্বিগ্ন থাকে। তাদের মৃত্যুর ভয়টা এত থাকে না, সে মারা যাবে এটার তার মধ্যে কোনো ভয় নেই, কিন্তু তার স্বাস্থ্য সম্পর্কে বা কোনো রোগ হওয়ার ভয় নিয়ে সে উদ্বিগ্ন থাকে। লাইকোপোডিয়ামের রোগীদের নাইট্রিক অ্যাসিডের ন্যায় যে কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে। লাইকোপোডিয়ামের রোগীদের নাইট্রিক অ্যাসিডের ন্যায় যে কোনো ধরনের রোগে আক্রান্ত হওয়ার ভয় থাকে। এই উদ্বেগ মূলত ভীরুতা থেকে উদ্ভূত হয়। মৃত্যুর ভয়ের কারণে তারা উদ্বিগ্ন হয় না, বরং অসুস্থ যন্ত্রণা এবং ব্যথার ভয়ে উদ্বিগ্ন থাকে। লাইকোপোডিয়ামের উদ্বিগ্ন মৃত্যুর ভয়ের কারণে নয়, তাদের উদ্বিগ্ন মৃত্যুর ভয়ের কারণে নয়। তাদের উদ্বেগের মূল কারণটা হলো অসুস্থ হলে যে যন্ত্রণা হবে বা কষ্ট হবে, এইটার কারণে তাদের উদ্বিগ্ন দেখা দেয়, তাদের মধ্যে উদ্বিগ্ন দেখা দেয়। তার একটি আশঙ্কা হলো যে সে কোনো গুরুতর অসুস্থতা মোকাবেলা করতে পারবে না। লাইকোপোডিয়ামের রোগীদের মধ্যে একটা আশঙ্কা দেখা দেয়, তারা মনে করে যে তারা গুরুতর বা মারাত্মক কোনো রোগ মোকাবেলা করতে পারবে না। এই জন্য সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং অন্যের কাছে তার অসহায়ত্ব প্রকাশ করে। এখন আমরা অপারেশনের আগে বা পরে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ কিছু ক্লিনিক্যাল টিপস। বাস্তব জীবনে অনেক আত্মীয় স্বজনের বা অনেক রুগীদের দেখবেন যে অপারেশন করতে হবে। এই অপারেশনের আগে আপনি কিছু ওষুধ আছে যেগুলো আগে দিতে হয়, আর কিছু আছে পরে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। বুকে পানি বা পুজ জমা রোগে বুকের অপারেশনের পর বুকে চাপ বোধের ন্যায় অনুভূতি অবশিষ্ট থাকলে অ্যাব্রোটেনাম ভালো কাজ করে। বুকে পানি বা পুজ জমা রোগে বুকের অপারেশনের পর বুকে চাপ দেওয়ার ন্যায় অনুভূতি অবশিষ্ট থাকলে অ্যাব্রোটেনাম ভালো কাজ করে। আপনার কোনো রোগী হোক বা কোনো আত্মীয় স্বজনের যদি ফুসফুসে পানি জমে বা পুজ জমা হয়, এর কারণে যদি তাকে অপারেশন করতে হয়, আর অপারেশন করার পরে দেখা গেল যে তার বুকে একটা চাপ বোধের অনুভূতি এখনও আছে, যেটা অপারেশনের পর থাকার কথা না, তার এই অনুভূতিটা যাচ্ছে না। সে বলতেছে যে আমার বুকে যেন একটা চাপ দিয়ে আছে, এমন একটা অনুভূতি আছে, তখন তাকে অ্যাব্রোটেনাম দিতে হবে। অ্যাব্রোটেনাম দিলে তার এই চাপ দেওয়ার অনুভূতিটা চলে যাবে। চোখের অপারেশনের পর চোখে বর্ষা বিদ্ধ কারণে বেদনা হলে এসআরএম ইউরোপিয়াম ভালো কাজ করে। চোখের অপারেশনের পর চোখে বর্ষা বিদ্ধ কারণে বেদনা হলে এসআরএম ইউরোপিয়াম ভালো কাজ করে। অনেকেরই চোখের সানি অপারেশন করতে হয় বা চোখের অন্যান্য অপারেশন করতে হয়। এই ধরনের অপারেশনের পর রোগী যদি বলে যে আমার চোখে যেন বর্ষা বিদ্ধ করা হইতেছে, এমন বেদনা হইতেছে, তাহলে তাকে এসআরএম ইউরোপিয়াম দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। যদি অপারেশনের পর পিঠের লাম্বার অঞ্চলে ব্যথা দেখা দেয়, ঘন ঘন প্রস্রাবের সাথে তীক্ষ্ণ ব্যথার সাথে স্পর্শকাতরতা সার্কামফ্লেক্স ইলিয়াক নার্ভ থেকে ব্লাডার পর্যন্ত দাবিত হয়, তাহলে বারবারিস ভালগারিস ভালো কাজ করে। যদি কারো অপারেশনের পর পিঠের লাম্বার অঞ্চলে ব্যথা দেখা দেয়, মানে পিঠের নিচের অংশে ব্যথা দেখা দেয়, এর সাথে ঘন ঘন প্রস্রাবের ব্যাগ হয়, ঘন ঘন প্রস্রাবের ব্যাগের সাথে তীক্ষ্ণ ব্যথার সাথে স্পর্শকাতরতা, যেমন এটা হলো এই নার্ভটা হলো, এই সবাই মাউস দেখবেন, এখানে একটা নার্ভ আছে,
এই নার্ভটা হলো সার্কামফ্লেক্স ইলিয়াক নার্ভ। যদি কারো ঘন ঘন প্রস্রাবের সাথে তীক্ষ্ণ ব্যথার সাথে স্পর্শকাতর সার্কামফ্লেক্স ইলিয়াক নার্ভ থেকে ব্লাডার পর্যন্ত দাবিত হয়, একটা ব্যথা এই সার্কামফ্লেক্স নার্ভ থেকে ব্লাডার পর্যন্ত দাবিত হয়, তাহলে তার জন্য বারবারিস ভালগারিস ভালো কাজ করবে। ফিস্চুলা বা বগনদরের অপারেশনের পর খুসখুসে কাশি সহ বুকের সমস্যা দেখা দিলে বারবারিস ভালগারিস ভালো কাজ করে। যদি কারো ফিস্চুলা বা বগনদরের অপারেশন করা হয়, এরপর থেকে তার খুসখুসে কাশি দেখা দেয়, এর সাথে তার বুকেও সমস্যা দেখা দেয়, তাহলে তার জন্য বারবারিস ভালগারিস ভালো কাজ করবে। ক্যালকিউলার ফ্লোর, অপারেশনের পর লেগে যাওয়ার প্রবণতা হ্রাস করতে ক্যালকিউলার ফ্লোর ভালো কাজ করে। অপারেশনের পর লেগে যাওয়ার প্রবণতা হ্রাস করতে ক্যালকিউলার ফ্লোর ভালো কাজ করে। লেগে যাওয়ার প্রবণতা হলো অনেক কেসে দেখবেন বা অনেক মহিলারা বলতে পারে যে সিজার করার পর দেখা যায় যে তার পেটের চামড়াটা নিচের চামড়ার সাথে লেগে গেছে, এরকম অনেকের এই সমস্যাটা দেখা দেয়। এটাকে অ্যাডহিশন বলা হয়, মেডিকেল টার্মে এটা অ্যাডহিশন বলা হয়। উপরের চামড়ার সাথে নিচের চামড়া লেগে যাওয়া, এটাকে অ্যাডহিশন বলা হয়। এই লেগে যাওয়ার প্রবণতা হ্রাস করতে ক্যালকিউলার ফ্লোর ভালো কাজ করে। যে সকল মহিলা বা পুরুষদের এই লেগে যাওয়ার প্রবণতা আছে, তাদেরকে যদি অপারেশনের আগে বা পরে ক্যালকিউলার ফ্লোর দেওয়া হয়, তাহলে তাদের এই লেগে যাওয়ার সমস্যাটা হবে না। এটা কিন্তু খুব মারাত্মক একটা সমস্যা, অ্যাডহিশন বা লেগে যাওয়ার প্রবণতাটা, এটা কিন্তু খুব মারাত্মক সমস্যা। এটা কিন্তু আমাদের ক্যালকিউলার ফ্লোর খুব ভালো কাজ করে এই সমস্যার কারণে। এটা বুঝলাম না, অপারেশনের পর লেগে যাওয়ার প্রবণতা মানে? আচ্ছা, অ্যাডহিশনটা দেখি ছবিতে দেখানো যায় কিনা। এই যে এটা হলো অ্যাডহিশন, দেখছেন এখানে লেখা আছে অ্যাডহিশন। উপরের একটা অংশ, নিচের একটা অংশ, এটার সাথে একটা নতুন একটা কোষ তৈরি হয়, এটা একটার সাথে একটা লেগে গেছে, এটা কিন্তু ভিন্ন থাকার কথা আর কি। ঠিক আছে, এরকম লেগে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়, তাদের জন্য কিন্তু ক্যালকিউলার ফ্লোর খুব ভালো কাজ করে। এটা কি বাইরের পোর্শন না? না, ভিতরের পোর্শন, ভিতরে বাহিরের পোর্শনে তো এটা বোঝার কোনো ইয়া নেই। না, বাইরে অনেক সময় কেলর তৈরি হয়। ওগুলো তো আলাদা বিষয়, এগুলো তো আমি ধরেন আপনার গল ব্লাডারের অপারেশন করা হলো, এখন গল ব্লাডার অপারেশন করার পর দেখা গেলো যে লিভারের একটা অংশের সাথে উপরের চামড়াটা মিলে গেল, যে চামড়ার ভিতরে একটা লেয়ার তৈরি হয়ে গেল, তখন কিন্তু ক্যালকিউলার ফ্লোর খুব ভালো কাজ করবে। যে এটা কিন্তু আবার কাইটা দিতে হয়, ঠিক আছে, অ্যালোপ্যাথিতে এটা আবার নতুন করে সার্জারি করা লাগে। আমাদের কিন্তু সার্জারি লাগবে না, শুধু ক্যালকিউলার ফ্লোর দিলে এটা ঠিক হয়ে যাবে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সবাই বুঝতে পারতেছেন, ক্লিয়ার হয়েছেন কিনা? এই যে দেখেন এখানে কিন্তু একটা অর্গানের সাথে আরেকটা অর্গান লেগে গেছে। তার মানে এটা কিছু টাইম নাই, মানে হ্যাঁ, হ্যাঁ, অপারেশনের পরে হ্যাঁ, বেশ। এটা তো আপনি যদি জানেন যে ওনার এর আগের বার ধরেন আপনার একবার সিজার হয়েছে, সিজারের পর ওনার এই সমস্যাটা হয়েছে, পরের বার আপনি যদি আগে থেকে দিয়ে দেন, পরেও দেন, তাহলে দেখা যাবে যে এটা আর হবে না। আর যদি হয়ে যায়, লাগিয়ে যায়, তখন আপনি ক্যালকিউলার ফ্লোর দিলে এটা আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। এই যে দেখেন এখানে আর একটা ভালো সুবিধা আছে, এই যে দেখেন আমাদের যে অন্তগুলা আছে, ইন্টেস্টাইন, একটা ইন্টেস্টাইনের সাথে আরেকটা ইন্টেস্টাইন লেগে গেছে, এটা কিন্তু একটা বড় ধরনের রোগ। যেমন অনেক জায়গায় এরকম সমস্যা হয়, একটা অর্গানের সাথে আর ভিতরে হইলে তো সার পরীক্ষা করা ছাড়া বোঝার না, উপায় নেই। এগুলো তো বোঝা, পরীক্ষা তো অবশ্যই আলট্রাসাউন্ড করলে এটা আপনার রিপোর্টে এগুলা লেখা দিবে যে এটা একটার সাথে একটা লেগে গেছে, দেন ফ্লোপিয়ান টিউবের সাথে ওভার এটা লেগে গেছে, এই যে এগুলা তৈরি হয়, একটার সাথে একটা নতুন টিস্যু তৈরি হয়, এটার সাথে একটা লেগে গেছে। এটা কিন্তু অনেক বড় রোগ, অনেকের এমন প্রবণতা দেখা দেয় যে তাদের একটা অর্গানের সাথে আরেকটা অর্গান লেগে যায়, তাদের জন্য ক্যালকিউলার ফ্লোর খুব ভালো কাজ করবে। সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার তো? এটা টিপসটা ছোট হইতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।
এটা অপারেশনের সাথে রিলেটেড। হ্যাঁ হ্যাঁ, এখন যেগুলো বলতেছি সবগুলোই তো বললাম যে অপারেশনের আগে পরে এগুলো টিপসগুলো। ক্যালেন্ডুলা, চোখে আঘাত লাগার পর বা অপারেশনের পর চোখে পুঁজ হওয়ার প্রবণতা দেখা দিলে, অশ্রুস্রাবী গ্রন্থি থেকে শ্লেষ্মা মিশ্রিত স্রাব নির্গত হলে ক্যালেন্ডুলা ভালো কাজ করে। যদি কারোর চোখে আঘাত লাগে বা তার চোখের কোনো অপারেশন করা হয়, অপারেশন করার পর থেকে তার চোখে সবসময় পুঁজ হয়, তাহলে তাদের জন্য ক্যালেন্ডুলা ভালো কাজ করবে। চোখে পুঁজ হওয়ার প্রবণতা দেখা দিলে বা অশ্রুস্রাবী গ্রন্থি থেকে শ্লেষ্মা মিশ্রিত স্রাব নির্গত হলে, মানে তাদের যে চোখের পানিটা আসে এই পানির সাথে যদি শ্লেষ্মা মিশ্রিত থাকে, তাহলে তাদের জন্য ক্যালেন্ডুলা ভালো কাজ করবে। এটা আঘাতের কারণে হোক বা অপারেশন করার পরে হোক। অস্ত্রোপচারের পরবর্তী ক্ষতে সুস্থ মাংস জন্মাতে, পুঁজ জমতে বাধা প্রদান করতে এবং কুৎসিত ক্ষতচিহ্ন যাতে না হয় সেই জন্য ক্যালেন্ডুলা ব্যবহৃত হয়। যদি অস্ত্রোপচার করার পর বা অপারেশন করার পর আমরা রোগীকে ক্যালেন্ডুলা দেই, তাহলে দেখা যাবে যে তার ক্ষতচিহ্নে নতুন মাংস জন্ম হচ্ছে, ওই স্থানে পুঁজ হবে না এবং কুৎসিত ক্ষতচিহ্ন দেখা দিবে না। অপারেশনের পর যদি শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে এবং রক্তচাপ কম থাকে, তাহলে ক্যাম্ফোরা অফিসিনালিস 1x 15 মিনিট পর পর 3 বার দিতে হবে। অপারেশনের পর যদি শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম থাকে এবং রক্তচাপ কম থাকে, তাহলে ক্যাম্ফোরা অফিসিনালিস 1x 15 মিনিট পর পর 3 বার দিতে হবে। আপনার কোনো আত্মীয় বা কোনো রোগীর অপারেশন করা হলো, অপারেশন করার পর দেখা গেল যে তার শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক কমে গেছে, তার রক্তচাপ অনেক কমে গেছে, এই ধরনের রোগীদেরকে কিন্তু বাঁচানো খুব কঠিন হয়ে যায়। তাদেরকে যদি ক্যাম্ফোরা অফিসিনালিস 1x 15 মিনিট পর পর 3 বার দেওয়া হয়, তাহলে তার স্বাভাবিক তাপমাত্রা ফিরে আসবে এবং রক্তচাপও স্বাভাবিক হয়ে যাবে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। অপারেশন করার পর কিন্তু অনেকের এই সমস্যা দেখা দিতে পারে যে তার তাপমাত্রা, শরীরের তাপমাত্রা অনেক কমে যায়, অনেকের রক্তচাপ কমে যায়। তাদের ক্ষেত্রে ক্যাম্ফোরা অফিসিনালিস 1x 15 মিনিট পর পর 3 বার দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। এই টিপসটা সব বুঝতে পারছেন? একজন বলেন তো। অপারেশনের পরে যদি শারীরিক তাপমাত্রা এটা স্বাভাবিকের চেয়ে কমে যায় এবং রক্তচাপ কমে যায়, তাহলে ক্যাম্ফোরা 1x 15 মিনিট পর পর দিতে হবে। 3 বার। জি জি, 3 বার। অপারেশনের পর প্রস্রাব আটকে গেলে কোস্টিকাম ভালো কাজ করে। অপারেশনের পর প্রস্রাব আটকে গেলে কোস্টিকাম ভালো কাজ করে। কারো যদি কোনো অপারেশন করা হয়, অপারেশন করার পর যদি দেখা যায় যে তার প্রস্রাব হচ্ছে না, কোনোভাবে প্রস্রাব হইতেছে না, তাদের জন্য কোস্টিকাম ভালো কাজ করবে। অপারেশনের পর গ্যাসজনিত ব্যথা দেখা দিলে এবং তা বায়ু নিঃসরণে উপশম না হলে চায়না ভালো কাজ করে। অপারেশনের পর গ্যাসজনিত ব্যথা দেখা দিলে এবং তা বায়ু নিঃসরণে উপশম না হলে চায়না ভালো কাজ করে। কোনো অপারেশন করা হলো, অপারেশন করার পর দেখা গেল যে তার পেট গ্যাসে ফুলে গেছে, এর কারণে তার পেট ব্যথা করতেছে, তার বায়ু নিঃসরণ হইতেছে, কিন্তু বায়ু নিঃসরণের ফলেও তার এই পেটের গ্যাসটা উপশম হইতেছে না, তার ব্যথা উপশম হইতেছে না, তাদের জন্য চায়না ভালো কাজ করবে। সরলান্তের রোগের অপারেশনের পূর্বে কলিনসুনিয়া প্রয়োগ করা হলে ভালো ফল পাওয়া যায়। সরলান্তের রোগের অপারেশনের পূর্বে কলিনসুনিয়া প্রয়োগ করা হলে ভালো ফল পাওয়া যায়। যদি কারো রেকটামে বা মলদ্বারের অপারেশনের প্রয়োজন হয়, যেমন পাইলসের অপারেশন, ফিশারের অপারেশন বা ফিস্চুলার অপারেশন বা অন্য যে কোনো অপারেশন করার পূর্বে যদি তাকে কলিনসুনিয়া দেওয়া হয়, তাহলে তার অপারেশনটা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে, বা তার অপারেশনের পর যে সকল সমস্যা হতে পারে এই সকল সমস্যা দেখা দিবে না। কোনো অর্গানের মুখের অপারেশনের পর মূত্রথলিতে আক্ষেপ দেখা দিলে কোলোসিন ভালো কাজ করে। কোনো অর্গানের মুখের অপারেশনের পর মূত্রথলিতে আক্ষেপ দেখা দিলে কোলোসিন ভালো কাজ করে। গলা বা নাকের অপারেশন করার পর রক্তপাত বন্ধ করার জন্য এবং স্পর্শকাতর ব্যথা থেকে মুক্তি পেতে ফেরামফস ভালো কাজ করে। গলা বা নাকের অপারেশন করার পর রক্তপাত বন্ধ করার জন্য এবং স্পর্শকাতর ব্যথা থেকে মুক্তি পেতে ফেরামফস ভালো কাজ করে। যদি কারো গলা বা নাকের অপারেশন করা হয়, এই অপারেশনের পর যদি রক্তপাত হয়, তার এর আগে যদি রক্তপাতের ইতিহাস থাকে বা
তার রক্তপাত হতে থাকে এবং তাতে যদি স্পর্শকাতর ব্যথা থাকে তাহলে তাকে ফেরামফস দিলে তার এই ধরনের সমস্যা হবে না। এটা আগেও দিতে পারেন, পরেও দিতে পারবেন। অপারেশনের পর মরফিন থেকে হ্যামামিলিস অনেক ভালো কাজ করে। অপারেশনের পর মরফিন থেকে হ্যামামিলিস অনেক ভালো কাজ করে। মরফিন হলো আফিম হতে প্রস্তুত যন্ত্রণার উপশমকারী এবং নিদ্রাকারক ওষুধ। অনেক অপারেশনের ক্ষেত্রে দেখা যায় যে রোগীর ব্যথা এবং ব্যথা কমানোর জন্য এবং ঘুমানোর জন্য মরফিন দেওয়া হয়। এই ধরনের রোগীদেরকে আমরা হ্যামামিলিস দিলে দেখা যাবে যে মরফিনের চেয়ে ভালো রেজাল্ট পাওয়া যাবে। ম্যাস্টয়েড অপারেশনের পর অস্থিপচন এবং নালিগা দেখা দিলে হেকলালাবা ভালো কাজ করে। ম্যাস্টয়েড তো আমরা দেখেছিলাম যে কানের পিছনে যে হাড়টা আছে, এটা যদি অপারেশন করার পর এখানে যে হাড়টা আছে এই হাড়ে যদি পচন দেখা দেয়, হাড়ে পচন দেখা দেয় বা এখানে কোনো নালিগা তৈরি হয় যেমন ফিস্চুলার মতো, তখন হেকলালাবা ভালো কাজ করবে। অপারেশনের পর ব্যথা উপশম করতে হাইপ্রিকাম ভালো কাজ করে, এমনকি মরফিন থেকেও ভালো কাজ করে। অপারেশনের পর ব্যথা উপশম করতে হাইপ্রিকাম ভালো কাজ করে, এমনকি মরফিন থেকেও ভালো কাজ করে, মানে মরফিনের চেয়ে হাইপ্রিকাম ভালো কাজ করবে। আচ্ছা, দুইটা ওষুধের কথা বললাম যে মরফিনের চেয়ে ভালো কাজ করে, একটা হলো হাইপ্রিকাম আর একটা হলো হ্যামামিলিস। এখন কাকে হাইপ্রিকাম দিবেন আর কাকে হ্যামামিলিস দিবেন কেউ বলতে পারবেন? দুই একটা পার্থক্য বলেন। হাইপ্রিকাম কোন ক্ষেত্রে ব্যবহার হয়? স্নায়ুতে আঘাত লাগলে তো হাইপ্রিকাম ব্যবহার। দেখ, আপনি তো একটা জিনিস ধরতে পারছেন যে নার্ভের সমস্যা হলে হাইপ্রিকাম, নার্ভের কোনো অপারেশনের প্রয়োজন হলে হাইপ্রিকাম। হ্যামামিলিসের রক্তটা কেমন হয় এতটুকু অন্তত বলেন। স্যার হ্যামামিলিসের রক্ত লাল হয়? না, কালো কালো হয়। কালচে লাল এগুলো হয়, উজ্জ্বল লাল হয় হলো মেলিফোলিয়াম। হ্যামামিলিসটাও হয় কালচে। যদি কারো নার্ভের অপারেশনের প্রয়োজন হয়, যে সকল জায়গায় নার্ভ আছে যেমন মেরুদণ্ডের বা মাথার, সেই সকল ক্ষেত্রে হাইপ্রিকাম হতে পারে। এটা আপনি সাধারণ পার্থক্য ধরতে পারেন। একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো যদি অপারেশন করার পর অপারেশনের জায়গায় স্পর্শকাতর ব্যথা থাকে। আমরা জানি যে হাইপ্রিকামের ব্যথাটা হয় স্পর্শকাতর ব্যথা, ঠিক আছে? হাইপ্রিকামের ব্যথাটা হবে স্পর্শকাতর ব্যথা। যদি স্পর্শকাতর ব্যথা থাকে তাহলে তার জন্য আমরা তাকে মরফিন না দিয়ে হাইপ্রিকাম দিব। আর সেটা যদি নার্ভে হয় সেটা তো তাহলে আরও নিশ্চিতভাবে আমরা হাইপ্রিকাম দিব। আর হ্যামামিলিস দিব হলো যদি কোনো অপারেশনের পর অপারেশনের জায়গা থেকে কালচে রক্ত নির্গত হতে, কালচে হোক বা লাল হোক দোনোটাই হতে পারে। এটা কিন্তু আমরা বরিক ম্যাথমেটিক্যাতে দেখাইছিলাম যে মানে কালো হোক বা লাল হোক যদি তাতে ক্ষতকর ব্যথা থাকে তাহলে হ্যামামিলিস ভালো কাজ করবে। অস্ত্রোপচারের পর স্নায়বিক সমস্যা দেখা দিলে হাইপ্রিকাম ভালো কাজ করে। যদি অপারেশন করার পর কারো স্নায়বিক সমস্যা দেখা দেয়, নার্ভে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে তার জন্য হাইপ্রিকাম ভালো কাজ করবে। বিষাক্ত গলগণ্ড অপারেশনের পূর্বে লাইকোপাস ভার্জিনিকাসের মাদার টিংচার 5 ফোঁটা করে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। বিষাক্ত গলগণ্ড অপারেশনের পূর্বে লাইকোপাস ভার্জিনিকাসের মাদার টিংচার 5 ফোঁটা করে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। যদি কারো গলগণ্ড অপারেশন করার প্রয়োজন হয়, এই বিষাক্ত গলগণ্ড অপারেশনের পূর্বে যদি তাকে লাইকোপাস ভার্জিনিকাসের মাদার টিংচার দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এই বিষাক্তটা ছড়াবে না বা তার এই বড় ধরনের কোনো সমস্যা হবে না। অপারেশনের পর চোখের সিলিয়ারিতে স্নেহশুল দেখা দিলে ম্যাজেরিয়াম ভালো কাজ করে। অপারেশনের পর চোখের সিলিরিয়া হলো এই পেশিটা, সিলিরিয়াতে স্নেহশুল দেখা দিলে ম্যাজেরিয়াম ভালো কাজ করে। তারা বলবে যে আমার চোখের চারদিকটা যেন ব্যথা করতেছে। পাথুরি অপারেশনের পর মেলফোলিয়াম ভালো কাজ করে। পাথুরি অপারেশনের পর মেলফোলিয়াম ভালো কাজ করে। এটা কিডনি পাথর হোক, গল ব্লাডারের পাথর হোক, যে কোনো পাথরের অপারেশনের পর মেলফোলিয়াম ভালো কাজ করে। বরিক ম্যাথমেটিক্যাতে লেখা আছে আফটার অপারেশন ফর স্টোন মেলিফোলিয়াম। অপারেশনের পর যদি মনে হয় বাম ওভারি বা বাম কুচকির ব্যথা হার্ট পর্যন্ত টেনে ধরে আছে,
তাহলে নাজা ভালো কাজ করে। অপারেশনের পর যদি মনে হয় বাম ওভারি বা বাম কুচকির ব্যথা হার্ট পর্যন্ত টেনে ধরে আছে, তাহলে নাজা ভালো কাজ করে। রোগীর কোনো অপারেশন হয়েছে, অপারেশন পর হওয়ার পর থেকে বললো যে আমার ওভারি থেকে হার্ট পর্যন্ত যেন একটা ব্যথা টেনে ধরে আছে, বা বাম কুচকি থেকে হার্ট পর্যন্ত একটা ব্যথা টেনে ধরে আছে, তাহলে তার জন্য ওষুধ হবে নাজা। অপারেশনের পর যদি বমি দেখা দেয় তাহলে ফসফরাস ভালো কাজ করে। অপারেশনের পর যদি বমি দেখা দেয় তাহলে ফসফরাস ভালো কাজ করে। অনেক সময় দেখা যায় যে সিজার করার পর রোগীর বমি বন্ধ হয় না। বমি করার কারণে অনেক সময় দেখা যায় যে তার সিজারের শিলিটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের জন্য কিন্তু ফসফরাস খুব ভালো কাজ করবে। বোরিক ম্যাথামেটিকাতে বোল্ড আকারে লেখা আছে পোস্ট অপারেটিভ ভমিটিং ফসফরাস। অপারেশনের পর বমি দেখা দিলে ফসফরাস ভালো কাজ করে। অপারেশনের পর প্রস্রাবথলির সমস্যায় পপুলাস স্টিমুলেটস ভালো কাজ করে। অপারেশনের পর প্রস্রাবথলির সমস্যায় পপুলাস স্টিমুলেটস ভালো কাজ করে। যদি অপারেশনের পর প্রস্রাবথলিতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে পপুলাস স্টিমুলেটস ভালো কাজ করবে। অপারেশনের পর মারাত্মক সেপটিক অবস্থা দেখা দিলে পাইরোজেন ভালো কাজ করে। অপারেশনের পর মারাত্মক সেপটিক অবস্থা দেখা দিলে পাইরোজেন ভালো কাজ করে। এটা যে কত গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস, যদি বাস্তব জীবনে দেখে বা পান এমন কেস দেখবেন কত কাজে লাগে। এমন অনেক রোগী আছে যাদের এই সমস্যাটা দেখা দেয়, যে তার কিডনি পাথর হয়েছে বা গলব্লাডার পাথর হয়েছে বা অন্য যে কোনো সমস্যার কারণে তাকে অপারেশন করতে হলো। অপারেশন করার পর দেখা গেল যে তার শরীরে সেপটিক সমস্যা দেখা দিচ্ছে, মানে সেপটিক অবস্থা তৈরি হয়েছে, মারাত্মকভাবে তার ভিতরে মানে দূষণ দেখা দিচ্ছে। তার জন্য কিন্তু পাইরোজেন খুব ভালো কাজ করবে। এই ক্ষেত্রে কিন্তু অ্যালোপ্যাথিতে তেমন কোনো চিকিৎসা থাকে না। আমি একটা বাচ্চার কেসও বলছিলাম, সবার মনে থাকার কথা, যে তার অ্যাপেন্ডিসাইড বাস্ট হয়ে তার সারা শরীরে সেপটিক হয়ে গেছিল, তাকে পাইরোজেন 10 এবং আর্নিকা 10 দেওয়া হয়েছিল। সেপটিক মানে পুজ হওয়া, মানে ইনফেকশন হয়ে যাওয়া। অপারেশনের পর মারাত্মক সেপটিক অবস্থা দেখা দিলে পাইরোজেন ভালো কাজ করে। অপারেশনের পর গ্যাসজনিত ব্যথা দেখা দিলে রেফেনাস স্টিভাস ভালো কাজ করে। অপারেশনের পর গ্যাসজনিত ব্যথা দেখা দিলে রেফেনাস স্টিভাস ভালো কাজ করে। অপারেশনের পর বিভিন্ন সমস্যায় রাস্টক্স ভালো কাজ করে। অপারেশনের পর বিভিন্ন সমস্যায় রাস্টক্স ভালো কাজ করে। রাসবিধি দিয়ে আলাদা করে নিতে হবে। চোখের অপারেশনের পর সেনেগা চোখের লেন্সের বা অক্ষি কাচের টুকরো শোষণ ক্রিয়ায় উন্নতি করে। চোখের অপারেশনের পর সেনেগা চোখের লেন্সের বা অক্ষি কাচের শোষণ ক্রিয়ার উন্নতি করে। যদি কারো চোখের অপারেশন করা হয়, তাকে যদি সেনেগা দেওয়া হয় তাহলে দেখা যাবে তার চোখের লেন্সের বা চোখের অক্ষি কাচের টুকরো যদি থাকে তার চোখের ভিতরে, সেটা শোষণ করে ফেলবে। পেটের অপারেশনের পর বমি ভাব হলে বা পেটের অপারেশনের পর মারাত্মক ব্যথা হলে স্টাবিসিক্রিয়া ভালো কাজ করে। পেটের অপারেশনের পর বমি ভাব হলে বা পেটের অপারেশনের পর মারাত্মক ব্যথা হলে স্টাবিসিক্রিয়া ভালো কাজ করে। তীক্ষ্ণ ধারালো অস্ত্র দ্বারা কেটে গেলে অপারেশনের পর হুল ফুটানে ব্যথা, ছুরি দিয়ে কেটে ফেলার মতো তীক্ষ্ণ বেদনা দেখা দিলে স্টাবিসিক্রিয়া ভালো কাজ করে। তীক্ষ্ণ ধারালো অস্ত্র দ্বারা কেটে গেলে অপারেশনের পর হুল ফুটানে ব্যথা, ছুরি দিয়ে কেটে ফেলার মতো তীক্ষ্ণ বেদনা হলে স্টাবিসিক্রিয়া ভালো কাজ করে। অপারেশনের পর অত্যাধিক রক্তক্ষরণ, শীতলতা এবং অবসন্নতার সাথে রক্তস্রাবের কুফলজনিত ক্রনিক রোগে স্টেনসিয়াম কার্ভ ভালো কাজ করে। যদি অপারেশনের পর অত্যাধিক রক্তক্ষরণ হয়, শীতলতা দেখা দেয়, মানে শরীরটা ঠান্ডা হয়ে যায়, এবং অবসন্নতার সাথে রক্তস্রাবের কুফলজনিত ক্রনিক রোগে স্টেনসিয়াম কার্ভ ভালো কাজ করে। এটা ক্রনিক ক্ষেত্রে ভালো কাজ করে, একুট ক্ষেত্রেও ভালো কাজ করে। আবার অপারেশনের পর মানসিক আঘাতে স্টেনসিয়াম কার্ভ ভালো কাজ করে। মানসিক আঘাত বলতে যারা অপারেশনটা সহ্য করতে পারে না, তারা অনেক প্রচণ্ড ভয় পায়, এখন তার অপারেশন করা হলো, তাদের মানসিক যে আঘাত পাইছে বা তার একটা দুশ্চিন্তা তার মধ্যে আছে, তাদের জন্য স্টেনসিয়াম কার্ভ ভালো কাজ করবে। অপারেশনের পর রক্তপাতের ফলে অত্যাধিক অবসাদভাব দেখা দিলে স্থুবেন্টাস ভালো কাজ করে। অপারেশনের পর রক্তপাতের ফলে অত্যাধিক অবসাদভাব দেখা দিলে স্থুবেন্টাস ভালো কাজ করে। যদি অপারেশনের পর
রক্তপাত হয়, আর এই রক্তপাতের ফলে যদি রোগীর মধ্যে প্রচণ্ড অবসাদ ভাব দেখা দেয় তাহলে তার জন্য স্টোমেন্টাস ভালো কাজ করবে। নাকের অপারেশনের পর নাক থেকে রক্তপাত হলে থ্যালাসপি ভার্সা প্যাস্টোরিস ভালো কাজ করে। নাকের অপারেশনের পর নাক থেকে রক্তপাত হলে থ্যালাসপি ভার্সা প্যাস্টোরিস ভালো কাজ করে। এক্ষেত্রে ফেরামফোসও ভালো কাজ করে, কিন্তু ফেরামফোসে ক্ষতকর স্পর্শকাতর ব্যথা থাকে। অপারেশনের পর কপালে ঠান্ডা ঘাম, ফ্যাকাশে চেহারা, দ্রুত এবং ক্ষীণ পালসের সাথে মানসিক আঘাতে বেরেটামেলবাম ভালো কাজ করে। অপারেশনের পর কপালে ঠান্ডা ঘাম, ফ্যাকাশে চেহারা, দ্রুত এবং ক্ষীণ পালসের সাথে মানসিক আঘাতে বেরেটামেলবাম ভালো কাজ করে। অপারেশন করার পর অপারেশনের জায়গায় বা সিজার করার পর সিজারের জায়গায় মাসিকের সময় বা অন্য কোনো সময় ব্যথা করলে ক্যালকেরিয়া ফ্লোর ভালো কাজ করে। অপারেশন করার পর অপারেশনের জায়গায় বা সিজার করার পর সিজারের জায়গায় মাসিকের সময় বা অন্য কোনো সময় ব্যথা করলে ক্যালকেরিয়া ফ্লোর ভালো কাজ করে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ক্লিনিক্যাল টিপস। অপারেশন করার পর বা অপারেশনের জায়গায় বা সিজার করার পর সিজারের জায়গায় মাসিকের সময় বা অন্য কোনো সময় ব্যথা করলে ক্যালকেরিয়া ফ্লোর ভালো কাজ করে। তার সিজারের জায়গায় শুকায় গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু মাসিকের সময় ব্যথা করে, বা টয়লেটে গেছে, টয়লেটে যাওয়ার পর ওই জায়গায় ব্যথা করে, তাদের জন্য কিন্তু ক্যালকেরিয়া ফ্লোর ভালো কাজ করবে। অপারেশনের পর যে কোনো সমস্যা স্টাবিসিকে ভালো কাজ করে। এটি দেওয়ার আগে সিফিলিনাম উচ্চ শক্তির 2টি ডোজ দিতে হবে। একটা হাসান মির্জা সাহেবের একটা ক্লিনিক্যাল টিপস হলো অপারেশনের পর যে কোনো সমস্যা স্টাবিসিকে ভালো কাজ করে। যদি এটা ক্রনিক হয় তাহলে তাকে আগে সিফিলিনাম 2টা উচ্চ শক্তির ডোজ দিয়ে তারপর স্টাবিসিকটা দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা, আজকে এই পর্যন্ত।